ল্যাপটপটা বন্ধ করে প্রচণ্ড বিরক্তি নিয়ে মেয়ের দিকে তাকালো মিলি। তনু স্কুল থেকে ফিরে ভাত খেয়ে ঘুমিয়েছে। হিসেব মতো 2 ঘন্টা পর ওঠার কথা। মিলি খেয়াল করে দেখেছে যেদিন তার কাজ থাকে সেদিনই সব অঘটন কাজ ঘটে। অন্যদিন তনু গুনে গুনে 2 ঘন্টা ঘুমায়, কোনোদিন আরও বেশি। আর আজকে এত আগে উঠে বসে আছে। তোমাকে এখনই উঠে আসতে হবে? আর একটু ঘুমালে কি হতো? ঘুম ভেঙে গেল মা। ঘুম ভেঙে গেলে কি শুয়ে থাকা যায়? তুমি বলো। না, যায় না। যখন উঠে গেছো আর কি করবে? আসো, আমার মাথা খাও। মানুষের মাথা কি করে খায় মা? গরুর মাথা হলে খেতে পারতাম। গরুর মাথা দিয়ে ঝালঝাল করে ভুনা করো, যে মাংসটা খুব মজা করে বাবা খায়। তোমরা মেয়ে আর বাবা মিলে আমার মাথাটা খেয়ে বসে আছো। আবারও ভুল কথা বললে মা। তুমি পাঙ্গাস মাছ না, শার্ক। আর শার্কের ফিন খাওয়া যায়, মাথা না। তনু চোখ ডলতে ডলতে বলল। মায়ের মেজাজ খারাপ সে বুঝতে পেরেছে, কিন্তু মেজাজ কেন খারাপ হবে? সে তো মায়ের কথা মতো বিকেলটা ঘুমিয়ে কাটালো। এদিকে চলে আসো, চুল বেঁধে দেই। তনু মায়ের কোলে উঠে বসে। ল্যাপটপের চার্জ চলে গেছে। মিলে অফলাইনে আবৃত্তির ক্লাস করা ছিল। একসময়ের দাপটে আবৃত্তিকার মিলে একগুচ্ছ শিশু, অবসরপ্রাপ্ত গৃহিণী এবং অভিবাসী বুড়ো বুড়িদের কবিতা শেখায়। 1 2 3 করে বাড়তে থাকা সংখ্যাটা এখন অনেক। মিলি ভালো লাগাটা শখ এবং ভালোবাসায় পরিণত করেছে। ছোট ছোট শিশুদের সাথে তার মেয়েরাও ভীষণ আনন্দ পায়। তনু আর টনুকে নিয়ে মিলি ছাদে চলে যায়। সেখানে আবৃত্তি শেখানোর ফাঁকে ফাঁকে চলে জীবনের পঙ্কতিমালার প্রথম স্তবক পাঠ। বুড়োদের দলটার মাঝে মজার মজার ঘটনা ঘটে যায়। ছন্দহী জীবনে এই নিত্য নতুন ঘটনাগুলোকে মিলি ভাবায়। মাস শেষে রোজগার মন্দ নয়, সংখ্যাটা 5-এর ঘর ছুঁয়েছে। মিলির সামনে অনিন্দর ফোনে আসতে থাকা মেসেজগুলো ফরওয়ার্ড হয় মিলির হোয়াটসঅ্যাপে। টুকটাক নিজের কেনাকাটা করা শেষে কিছু সাংসারিক খরচা করে মিলি। অনিন্দের এতে কোনো মাথা ব্যথা নেই। মিলির মন চাচ্ছে করছে, সংসারটা ঠিক করে চললেই হলো। মিলি হিসেব করে দেখেছে অনেকগুলো টাকা জমেছে। এত অর্থ মিলি প্রয়োজন নেই। সহজ সরল জীবন উপভোগ্য করবে এবং কাম্য যে মানুষের দ্বারে পয়সা বা সাম্রাজ্য দিয়ে কেনা যায় না। উল্টোই সকল জটিল উপাদান পায়ের কাছে বসতেই গাঁটতে চাইলে তারা পালাতে চায় জটিলতা থেকে। চমৎকার সারল্য মণ্ডিত জীবনযাপন করে মিলি বেঁচে থাকতে চায়। পৃথিবীর কঠিন দুর্যোগে সে দেখেছে মানুষ মরে গেলে তার প্রয়োজন ফুরোয়, অথবা প্রয়োজন ফুরিয়ে গেলেই মানুষ মরে যায়। চমৎকার সংসারে 2টি মেয়ে, ভদ্রলোক স্বামী অনিন্দ একটা মানুষ। মিলির শ্বশুর শাশুড়ির সাথেই ছিলেন, তার এখন কেউ নেই। মিলির মাথার উপর আছে এখন তার মা, চরম খিটখিটে মেজাজের একজন মানুষ, যার মেজাজের কোনো তাল পাওয়া যায় না। মিলির মায়ের অবস্থা এরকম যেন চুলোয় বসানো গরম তাওয়া। তাতে 1 ফোঁটা পানি পড়লেই শব্দ হবে, ছড়িয়ে পড়বে বা তাওয়াটা চিৎকার করে বলবে, তোরা জানোস না যেন, তারপরেও আমার নিচে আগুন দিয়ে আমাকে গরম করে তার মধ্যে পানি ফেলা কি সুখ পাস? কি মজা লাগে। মা, নাস্তা খাবো। তনু হাতের খেলনা ফেলে মায়ের গলা জড়িয়ে নেয়। মিলিবার একরাশ বিরক্তি নিয়ে তাকায়। তারপর ভাবে বাচ্চার দোষ নেই, এ বয়সটা বারবার ক্ষুধা লাগার। বাচ্চারা কিছুক্ষণ পর পর একটু একটু করে খায়। তার 2টো মেয়ে মুরগির বাচ্চা। ঠিকমতো খেলেও একটু পরপর কিছু খাওয়া লাগে। যদিও ফ্রিজ বোঝাই থাকে না নানা রকম বিস্কিট, চকলেট আর দুধ দিয়ে। ওগুলো এখন খেয়ে নিলে হয়। মিলি তনুকে শক্ত করে বলল, ফ্রিজের খাবার খাচ্ছ না কেন? তনু নিজের মাথা ধরে বলল, আমার মাথায় ফ্রিজের খাবার খাওয়ার সিগন্যাল পাচ্ছি না। খাবার খাওয়ার জন্য সিগন্যাল লাগে? মা, তুমি এমনভাবে বলছো যেন ফ্রিজ খুললেই খাবার আমার গায়ের উপর এসে পড়বে, সেগুলো তুলে নিয়ে আমি টপ টপ করে খাবো। মেয়ের কথা বলার ভঙ্গিমায় চমকৃত হলো মিলি। এতটুকু ছোট্ট মেয়েটা কথা বলে যেন পাকা বুড়ি। মিলি মেয়েকে বুকের সাথে মিশিয়ে নেয়। টপ টপ করে খেতে হবে কেন মা? আস্তে ধীরে খাবে। এত খাবার রয়েছে, কিছু একটা খেয়ে নাও। না, আমি নাগেটস খাবো। নাগেটস ভেজে দাও। মিলি প্রবল হতাশা নিয়ে ঘড়ি দেখে। বিকেল 5টা 10 থেকে তার আরেকটা ক্লাস শুরু করার কথা। প্রবাসীরা চলে আসবেন। তাদের বিভিন্ন জনের নানা রকম সমস্যা লেগেই থাকে, কিন্তু তারপরও মিলি ক্লাসগুলো করতে বসে। কারণ তার এই বৃদ্ধ মানুষগুলোর সাথে সময় কাটাতে, তাদের কথা শুনতে ভালো লাগে। বেঁচে থাকার অন্যতম আনন্দময় উপকরণের মধ্যে একটি হচ্ছে কবিতা এবং আবৃত্তি। মিলি একে ভালোবাসে। মিলি হিসাব করে এখনই উঠে যদি নাগরস ভাসতে যায় এবং টুনুর জন্য শশা কাটে, তাতেও 5টা 20-এর আগে কাজ হবে না। ল্যাপটপ অন করে ক্লাসে কানেক্ট হতে গেলে আরও মিনিমাম 15 মিনিট লাগবে। সুতরাং ক্লাসটা শুরু করতে হবে 5টা 35-এ। এদেশে হলে এক কথা ছিল, যারা দেশের সাথে সংযোগ করে তাদের কাছে প্রতিটা মিনিট মূল্যবান।
বিদেশের মাটিতে বসে তাদের কারো কাছে স্বামী আসবার সময় হয়ে যায়। সন্তান ফিরে আসলে তারা সন্তানের সামনে বুড়ো বয়সে কবিতা পড়তে লজ্জা পায়। মিলি তাই বুড়ো বুড়ির দলটাকে ভীষণ ভালোবাসে। বয়স হয়ে গেলেও তাদের মন মরে যায়নি। পাশের ঘর থেকে মিলির মায়ের চিৎকার শোনা গেল। ৫টা বেজে গেছে, তাকে এখনো চা দেওয়া হয়নি। সব মরে গেছে। বাড়ির লোকজন তাকে একদম পাত্তা দেয় না। মিলির হাতের ফোনটা নিল। হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী নামে বিদেশিনী স্টুডেন্টের গ্রুপে মেসেজ পাঠিয়ে রাখল। ক্লাস উইল স্টার্ট ফ্রম 5:40। মিলি জানে এটা চরম অপেশাদার সুলভ আচরণ, কিন্তু কিছু করার নেই, কারণ পরিবার তার কাছে অনেক বড়। মিলি উঠে হাত কোপা টেনে বেঁধে নেয়। অনিন্দ এখনো ফেরেনি। বড় মেয়েটা কোচিংয়ে গেছে। সে ফিরে এসে নাগেটস খেতে না চাইলে তাকে অন্য নাস্তা দিতে হবে। কি দেওয়া যায়? মিলি ফ্রিজ থেকে নাগেটস বের করতে করতে ভাবতে থাকে। একটু চিরার পোলাও করে রাখবে, বা সবজি দিয়ে চাও নাকি মিটবল। মিলির মা আবার চিৎকার করেন, শুধু শুকনা চা খায় মানুষ, পিঠা মুড়ি চানাচুর কিছু দেওয়া লাগে না। লোকজন আমাকে বান্দির মতন ট্রিট করে। তারা ভুলে যায় আমার পেনশন থেকে ১৫,০০০ টাকা সংসারে যে খরচ করার জন্য দেই। মিলির রান্নাঘর থেকে জবাব দেয়, দেয়া মাত্র সেই টাকা তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয় আম্মা। আমি তোমাকে খাওয়ানোর জন্য খরচ নেই না। বাজে কথা বলো না। মিলি চুলা ধরায়। ফ্রাই প্যানে তেল ঢেলে গরম করতে দিয়ে চুলার আঁচ কমিয়ে রেখে মায়ের রুমে আসে। আম্মা, তুমি শুরুটা করছো কি? বাড়িতে কি আর লোকজন থাকে না? এটা ফ্ল্যাট বাড়ি, ভুলে যেও কেন? মিলির মা কাপ ঠাস করে নামিয়ে রাখে। মিলির বুক ধক করে ওঠে। মৃত্যুর আগে তার নানা জানের মেজাজ এরকম জঘন্য হয়েছিল। আম্মাও সেদিকে টান নিচ্ছেন। ঘটনা কি খারাপ? খুব খারাপ কিছু ঘটতে চলেছে বুঝতে পারে না মিলি। তার মা পেছন থেকে কি যেন জবাব দিল। মিলি দাঁড়িয়ে শুনল না। তেলের গন্ধ এসেছে। নাকে লাগামাত্র মনে হলো তেল গরম হয়েছে। সে যেতে যেতে বলল, তোমার জন্য কিছু চীনাবাদাম চিরা মাখা পাঠিয়ে দিচ্ছি। টুনুরি দিয়ে পাঠাবি না। সে আস্তে আস্তে চিরা থেকে খাইতে থাকে। টুনুকে দিয়েই পাঠাবো। তাতে যদি ১ মিনিটের রাস্তায় কিছু কম পড়ে আম্মা, তোমাকে ১ গামলা চিরা মেখে দেব। সারা রাত কুটকুট করে মুটমুট করে ভূত ভূত করে চিরা খাবা কেমন? মিলি চলে গেলে মিলির আম্মা চোখ বড় বড় করে তাকিয়ে থাকেন। তার এই মেয়েটা ভালো ছিল, বেশ ভালো ছিল। ২টা নাতনি হওয়ার পর মাথায় কিঞ্চিত সমস্যা দেখা দিয়েছে। ৫খানা ছেলে মেয়ের জন্ম দেওয়ার পর তিনিও পাগল হয়ে গিয়েছিলেন। মেয়েরা একটা বয়সে গেলে এরকম পাগল হয়ে যায়, এটা মেয়ে ধর্ম। অনিন্দের আসবার সময় হয়ে গেলে মিলি ক্লাস গোটায়। সময় অনুযায়ী ক্লাস শেষ হয়েছে আরও ঘণ্টা আধেক আগে। মিলি বসে বুড়ো বুড়িদের গল্প শুনছিল। নর্থ ক্যালিরিনা থেকে ৭০ বছর বয়সী এক বাংলাদেশি বৃদ্ধ আবৃত্তি শেখেন। ভদ্রলোক ঢাকা কলেজ থেকে পাশ করে বিদেশ গিয়েছিলেন। ওখানে এক বিদেশিনীর প্রেমে পড়ে তার সাথে ঘর বাঁধা। ৩০ বছরের সংসারে স্ত্রীর একটা কথাও বুঝতে পারেননি তিনি। স্ত্রী বাংলা শিখেছেন তার কাছে, কিন্তু তিনি স্প্যানিশ শিখতে পারেননি। প্রথম দিন শুনে মিলে বলল, তাহলে আপনি ওনাকে ভালোবাসতে পারেননি? আব্বাস নামের ওই ভদ্রলোক হো হো করে হাসলেন। বাঙালিরা যেমন করে ভালোবাসে, বিদেশে ভালোবাসার সংজ্ঞাটা অন্যরকম। এখানে নারীরা স্বাধীন। মতের মিল না হলে তারা আলাদা থাকা শুরু করে। আব্বাস সাহেব শ্যালীকে সত্যি ভালোবেসেছেন, তাই বিচ্ছেদ তাদের ঘটেনি। তবে কোথায় যেন সেই হারিয়ে যাওয়া বাংলার চিরন্তন নারীরূপ তার হৃদয়ে গেঁথে আছে। এ বয়সে ঠিক আক্ষেপ করেন না, তবে নীরবে সে ভালোবাসা খুঁজে নেন কবিতায়। মিলিতাই কখনো রাগ করে না। জীবন বড্ড বিচিত্র, আরও বিচিত্রের রস ও আস্বাদ গ্রহণের চাহিদা। অনিন্দ এসে পড়লে মিলি গরম গরম আলুর পাকোড়া ভাজে। বাচ্চাদের সাথে সময় কাটায় অনিন্দ। টুনুকে সে কোচিং থেকে ফেরার পথে তুলে এনেছে। তনুর প্লেট থেকে টুনু চেঁচিয়ে মিটবল তুলে নিয়ে দুবোনের মাঝে ধুমধাম লেগে যায়। মিলি চিৎকার করে। ওরা তার কণ্ঠস্বরের সাথে পাল্লা দিয়ে ঝগড়া করছে। রেগে মেগে দুটোর দিকে তেড়ে গেলে অনিন্দ তাকে শান্ত করে। কি নিয়ে চাপে আছো বলো দেখি? কিছু না। সামান্য বিষয় নিয়ে এরা এত সিনকেট করে। ছোট মানুষ, একজন আরেকজনের সাথে সারাক্ষণ আছে। তুমি বোঝনি? দেখো, একটু শেয়ার করলে কি হয়? তনু না হয় ছোট, টনু তো বড়। ও বুঝবে না? না, টনু আর এমন কি বা বড়? তনু না থাকলে ওকে কি তুমি বড় বলতে? মিলি চুপ করে যায়। সত্যিই টনু তা ছোট। তনু হবার পর ওকে বড় বোন হয়ে যেতে হয়েছে। বয়সের দিক থেকে বিচার করলে টুনুর এখনও মিলি আর অনিন্দর কোলে চড়ে ঘুরবার কথা। মিলি টুনুকে কাছে টেনে নেয়। তার এই মেয়েটি অভিমানী। মায়ের রাগ করার কারণ সে বুঝতে পেরেছে। আমার খাবার থেকেই ওকে সবসময় কেন খেতে হবে আম্মু?
আমি জানি ও আমার আসার আগে নাস্তা খেয়েছে। তখন কি আমি ছিলাম বলো? মিলি মেয়ের চুলে বেনুনি খুলে দেয়। ভাদ্রের গরমে ঘন কালো চুল ভেতর থেকে ঘেমে ওঠে। টুনু মায়ের আদরে আরাম পেয়ে বুকে মুখ গুজে। তনুই বা সইবে কেন বড় বোনের এই আদর খাওয়া? সে দৌড়ে এসে মায়ের কোলে ঝাঁপায়। অনিন্দ ছো মেরে তনুকে কাঁধে তুলে গাইতে শুরু করে। সোমবারে পাখিটির ডিম ছিল দুটি। মঙ্গলবারে গেছে দেখি তারা ফুটি। বুধবারে চেয়ে দেখি সেই দুটি ছানা। গজালো তাদের গায়ে কচি কচি ডানা। বৃহস্পতিবারে তারা ডানা দুটি মেলে মার কাছে চেয়ে চেয়ে মিঠে ফল খেলে। শুক্রবারে তারা এই ওহারে কয়, ভোর হলে দেখা যাবে আকাশেতে ভয়। শনিবারে গাছে গাছে ডালে ডালে ওড়ে। রবিবারে পাখি দুটি কোথা থেকে উড়ে। মিলির মা জামাইয়ের গান শুনে উঠে দরজা বন্ধ করে দেন। মাগরিবের আজানের সময় হয়েছে। এ যুগের ছেলেমেয়েরা বেদব। আজানের ওয়াক্তে গান গেয়ে একটু পর ঝপাত ঝপাত অজু করে আবার লম্বা তাকদির দিয়ে নামাজে দাঁড়িয়ে যাবে। ঠিক যেন ৭ খুন করে এসে হাত পা ধুয়ে মসজিদে গেলেই সব মাফ। যত সব আদিক্ষেতা, তার কপাল খারাপ। ৫ ছেলেমেয়ের একজনও তাকে রাখতে চায় না। মিলির সুবুদ্ধি বা দুর্বুদ্ধি যাই হোক, একটা কিছু আছে। মাকে এনে নিজের কাছে জায়গা দিয়েছে। নয়তো এই বয়সে মিলির মাকে বৃদ্ধাশ্রমে গিয়ে থাকতে হতো। অবশ্য তিনি ভালো করে জানেন ওখানে তাও খটখটে দোর্মুখ স্বভাবের জন্য বেশি দিন জায়গা হতো না। তাকে লোকজন বিদায় করে ছাড়ত। এখানে মেয়ের কাছে আছেন। ৩ বেলা খাবারের সাথে ডাক খোঁজ পান। নিয়মিত ডাক্তারের কাছে যেতে পারেন। বৃদ্ধ বয়সে এতটুকুই প্রয়োজন। আজান হয়ে আসলে তিনি জায়নামাজে বসে হাত তোলেন। ইয়া আল্লাহ, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। গোধূলি আকাশ ছড়িয়ে যাওয়া আলোয় সৃষ্টিকর্তা চোখ মেলে থাকেন। তার দৃষ্টিতে ও শ্রবণে সূক্ষ্মতম শব্দেরাও ধরা পড়ে। সর্বজ্ঞ প্রজ্ঞাময় তিনি। তার সৃষ্টির ডাক ফেরাতে চান না, পারেন না। দিন কাটে রোদ চশমায় ঢাকা প্রহর বেলায়। সুখীদের পাওয়া যায় তাৎক্ষণিক। দুঃখগুলো জেকে বসে কেবল মনের অতলে ওরা সাঁতার কেটে যায়। মিলির বারে বারে খোঁজ হয় সময় গড়িয়ে চলেছে। ওর সব কাজ কেবলই বাকি পড়ে যায়। সংসারের অন্য সব কাজ হয়ে চলে আপন গতিতে। মিলি ওদের বয়ে যায়। কেবল ওর কাজগুলো সারবার সময় কারো অবসর হয় না। তার থিসিসের প্রথম পাঠ জমা দেবার তারিখ আগামী মাসের ২ তারিখ। সুপারভাইজিংয়ের মেল দিয়ে পাওয়া যাচ্ছে না। তিনি সপরিবারে ইন্ডিয়ায় ছুটি কাটাতে গেছেন। মিলি তাকে মেল করে রাখে। এই ভদ্রলোকের ভুলে যাবার স্বভাব রয়েছে এবং ভুলে গিয়ে তিনি উল্টো অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে ফিস সাবিলিলা হয়ে যান। মিলির মাঝে মধ্যে মনে হয় ইয়া বড় এক ছুরি দিয়ে ওনার পেছনে দৌড়ায়। দৌড়াতে দৌড়াতে বলবে, আর ভুলে যাবে কিনা বল। আর যদি ভুলেও যাস, তাহলে তুই যে ভুলে গেছিস তা মনে রাখবি, নয়তো এ বড় ছুরি দিয়ে তোর ভুঁড়ি গালিয়ে দেব। কিন্তু মিলির আর দৌড়ানো হয় না এবং প্রতিবাদ মিলির সব দোষ মাথায় নিয়ে বাড়ি ফিরে এসে ফাইল ছুঁড়ে হাত পা মিলে কাঁদতে বসে। অনিন্দ তখন মিলিকে কাছে টেনে সান্ত্বনা দেয়। মিলি বড় ভালো মেয়ে। স্বামীর স্নেহস্পর্শ, স্নেহ সম্বোধন, স্নেহরসে সে সিক্ত হয়ে পুনরায় স্থিতি খুঁজে পায়। এ জীবনে এতটুকুই বা কম কিসে? অনিন্দ মুখে যতই বলো, মিলির থিসিস প্রেজেন্টেশনের দিনও ছুটি নেবে, বাচ্চাদের সামলাবে। আদতে ছুটির কথা বলতেই ভুলে গেছে অনিন্দ। সকাল সকাল মিলির তোড়জোড় দেখে ঘুম ঘুম কণ্ঠে অনিন যখন জানতে চাইল মিলি এত তাড়াহুড়ো করে কোথায় যাবে, মিলি আকাশ থেকে পড়ল। গতকাল শুধু অনিন্দকে আজকে প্রোগ্রাম মনে করেনি। একটু রাগ করল এবারে মিলি। সকালে রওনা না দিলে হবে? স্যার সারাদিন বসিয়ে রেখে বিকেলে সময় দেয়। তুমি আজ কি যাবে? হ্যাঁ। কেন? গত ১ সপ্তাহ ধরে তোমাকে বলেছি, গতকাল একবার মনে করবা না? প্রতিদিন মনে করাতে হবে? তোমার ট্যুর থাকলে কে তুমি আমাকে প্রতিদিন মনে করায় দাও? আমার ট্যুর আর তোমার পড়ায় এক? মিলি কাজল দিয়ে থামিয়ে অনির দিকে তাকালো। তাই তো, অনিন্দ অফিস ট্যুরে না গেলে চাকরি নড়ে পড়ে হবে। তার পড়া কমে গেলে কারো ক্ষতি হবে কি? তনুর পড়াশোনা চলবে, বাড়িতে রান্না হবে। উনুন বন্ধ করে পেট পুজো থাকবে না, সবাই কষ্ট পাবে। মিলের পড়া থামালে আর কি এমন হবে? বড়জোর মিলের মন খারাপ হতে পারে। মিলের একটা আজন্ম লালিত ইচ্ছের মৃত্যু ঘটবে। এই তো, খুব বেশি কিছু নয়। কথাটা বলে অনিন্দ বুঝতে পারল ও ভুল করেছে। মিলি চোখ খুব করে ঘষে কাজল তুলতে শুরু করেছে। রেস্টরুমে গিয়ে ভালো করে মুখ ধুয়ে এসে বাসার কাপড় পরে নিল চট করে। এবার এগিয়ে এলো অনিন্দ বউকে সরি বলতে। মিলি যেন কিছুই হয়নি এমন করে বলল, আমার ভুল হয়েছে, তুমি অফিস যাও। ফেরার সময় থোর নিয়ে আসবে। ছোট ছোট চিংড়ি মাছ এনো, বসে বসে বাজবো। নারকেল আনতে ভুলো না।
থোড়ের সাথে নালকের বাটা দিলে খেতে স্বাদ বাড়বে। অনিন্দ থমকে গেল। মিলির চোখে এক কোনো জল নেই, কণ্ঠে রাগ দুঃখ অভিমান নেই। অনিন্দ যেন খুব চাইল মিলি রাগ করুক, অনিন্দ রাগ ভাঙাবে, ক্ষমা চাইবে, দরকারে আজকের দিনটা ছুটি নেবে। মিলি প্রায় জোর করে একটু আগেভাগে অফিসে পাঠালো অনিন্দকে। মায়ের জন্য নামাজের কাপড় কিনতে গেল, দরদাম করল কষে। টনুকে ডাক্তার দেখিয়ে আনলো স্কুল শেষে। তনুকে ওয়েটিং রুমে বসিয়ে হোমওয়ার্ক করিয়ে ফেলল। রাতে অনেক সময় ব্যয় করে বাচ্চাদের জন্য ফ্রাইড চিকেন সহ 7-8 পদ তৈরি শেষে চমৎকার একটা পারিবারিক ডিনারও হয়ে গেল। ঘুমানোর আগে অনিন্দ তাকে কাছে টানলো, সাড়া দিল মিলি। একটু অবাক হলেও অনিন্দর মন হালকা হলো। মিলি তবে রাগ করে বসেনি। মাঝরাতে চোখ মিলে বিছানায় শুয়ে রইল মিলি। ওর ভিতরে রক্তক্ষরণ হচ্ছে, কেউ দেখতে পাচ্ছে না। যাদের ভীষণ করে ওকে বোঝার কথা ছিল, ওরা ঘুমে মত্ত। শত চেষ্টা করে মিলি চোখ বন্ধ করতে পারল না। বুকের গভীরে দ্রিম দ্রিম শব্দেরা বাহিরে আসতে পারলে আজ পুরো সারা জেগেই রইত। সেদিন সকাল থেকে বৃষ্টি হচ্ছে। মিলির ভেতরে বাচ্চাদের স্কুল নিয়ে এলো। কাপড় মেলা শেষে মিলি রান্নাঘরে ঢোকে। অনিন্দ আজকাল খানিক বেশি খায়। মাছের ঝোল খাবে না, ওতে ফ্যাট জমে। মাংস খেলে চর্বি আলাদা করো, তাতে আবার ঝোলটা নিয়ে মাখামাখা করে নামাও। সপ্তাহের 7 দিন 13 রকমের মেনু করতে গিয়ে মিলি প্রায় সে হাঁপিয়ে ওঠে। তবু অনিন্দের শাস্তির জন্য, আপন মানুষের হাসি পড়া মুখের জন্য এটুক কষ্ট স্বীকার করাই যায়। মিলিও হাসি এগিয়ে কাজ সারে। আজকে টুনু মাছ ভাজা খেতে চেয়েছে। মিলি রুই মাছের বড় পেটির সাথে গাদার টুকরো মেশায়। কিছুটা লবণ হলুদ আর লেবুর রস মাখাতে হবে। তারপর রেখে দেবে 15 মিনিট। এরপর এদের ধুয়ে পানি ঝরিয়ে আবার সামান্য হলুদ মরিচ লবণ মেখে গরম তেলে ছড়িয়ে চুলোর আঁচ পরিমাণ মতো কমিয়ে রাখতে হবে নির্দিষ্ট সময় ধরে। আস্তে আস্তে মাছের এক পিঠ ভাজা মচমচে হলে উল্টে দিতে হবে আরেক পিঠ। অন্য পাশ ভাজা হলে চুলো বাড়িয়ে আবার গরম তেলে দুপাশ নেড়ে নামানো। এই মাছে পানি লাগানো যাবে না, রাখতে হবে চুলোর পাশে গরম জায়গায়। খাবার আগে পাতে তুলে দিলে সেই মাছের স্বাদ হবে চমৎকার। মিলি মাছ মাখাতে মাখাতে এসব ভাবছিল। রাতে রাতে এখন ব্যঞ্জনের চেহারা দেখে বলে দেওয়া যায় এ তো কতটা কি পড়েছে। মিলি মনের ভুলে চুল ওপরে তুলে টের পায় মাছের হাত দিয়ে মাথা ধরেছে। হাত ধুয়ে আবার চুল বেঁধে নেয় মিলি। মেসেঞ্জারের টুংটাং শব্দ ভেসে এলে মিলি দেখে বন্ধু রুমা আগের ইমো পাঠিয়েছে। গতকাল রুমার সাথে স্টার সিনেপ্লেক্সে জওয়ান দেখতে যাওয়ার কথা ছিল। মিলি কথা দিয়ে কথা রাখতে পারেনি। টনুর গা গরম হয়ে উঠল হঠাৎ। শেষ মুহূর্তে এসে প্ল্যান ক্যান্সেল। মিলি খুব করে সরি বলেও রেহাই পানি। আজ রুমার মেসেজ দেখলে হাসল। রাগ করে থাকতেও মান ভাঙাতে সময় লাগে না, এরই নাম বন্ধুত্ব। অফিসের পরিবেশটা অসহ্য লাগছে রে। মিলি রুমার কথাই মন দিয়ে শোনে। রুমার স্বামী ব্যবসায়ী, পিঙ্ক সিটিতে বিশাল এক জুয়েলারি শপ। চায়না থেকে কম দামে জুয়েলারি এনে নামি দামি ইনফ্লুয়েন্সর দিয়ে লাইভ করিয়ে দাম ঠিক করে। মিলি একবার হিসেব কষে দেখেছে, ওদের দোকান থেকে কেনা একটা দুলের দামের সমান 21টা ইম্পোর্ট করা দুল। ব্যবসা ভালো বোঝে আশরাফ, ওর ব্যাচমেট। রুমার বিয়েটা প্রেমের হলেও সংসারটা অ্যারেঞ্জ। অসহ্য লাগলে ছেড়ে দে, তুই জানিস না আমি কেন চাকরি করি। মিলি কথা বলে না। রুমার প্রশ্নের উত্তর নিয়ে তারা অসংখ্যবার আলোচনা করেছে। সব সমাধানে সে ঠেকে আশরাফের উদাসীন্য ও খামখেয়ালি আচরণে। রুমা প্রতিবার কাঁদবে। বিয়ে কেন করলে বলে আক্ষেপ করবে। জানি ওটা না করলে তুই ঘরবন্দি হয়ে যাবি। তুই হোসনি, এই যে তুই সকাল সন্ধ্যা দম আটকে কাজ করিস কেমন লাগে? খুব ভালো। প্রথম প্রথম লাগতো, এখন কেমন গাছ হয়ে গেছে। তোর সুপারভাইজারের খবর কি? যায়নি, মিথ্যে বললাম, যেতে পারিনি। বা চমৎকার, তা কেন যেতে পারিসনি শুনি? ওই তো অনি ছুটি নেয়নি, বাচ্চাদের রাখার জায়গা নেই, ব্লা ব্লা ব্লা। তাহলে কাদের জন্য খাটলি? জানি না। আমার হিসেবে হতে ইচ্ছে করে, পারি না। পারলে অনেক কিছু পেয়ে যেতাম, পেলাম না। না পাওয়ার দুঃখ নিয়ে মরে যাবি? না, মরার আগে একবার আবার চেষ্টা করব। তোর মুখেই সব। টাইম আসলে দেখি তো, ওই পোলাপানার স্বামী সংসার নিয়ে ডুবে মরিস। তোর জন্য একটা জুতা অর্ডার করব। থাক, নতুন জুতার বাড়ি খেতে চায় না। এই শোন, নিউ কলেজ তো চায়ের দাওয়াত নিচ্ছে, নিয়ে নে, পারলে আমাকেও নিয়ে যা। তোদের সাথে চা খেয়ে আসি। কাবাব মে হাড্ডি হো বা দোস্ত। কে কাবাব? তুই না ওই লোক? তুমি তুমি আসলে কি আর আমাকে দেখবে? তোকে দেখতেই ডাকলো, দেখবে না কেন? তুই আসবি বাসা থেকে পরিপাটি হয়ে, আমি সারাদিন কামলা দিয়ে ভূত হয়ে আছি। আমিও জাস্ট লাইক কামের বেটি লুকিয়ে আছি। হা হা হা, আসবি? তাহলে গাড়ি ঘুরিয়ে তোর বাসা থেকে তোকে পিক আপ করে নেব। অনিন্দকে বলি। আবার ভাইয়াকে বলতে হবে কেন শালা? বাচ্চারা, বাচ্চা সহ চল।
ভাইয়াকেও যেখানে ও বসবো ওটার লোকেশন দিয়ে দিস। রুমার সাথে ফোন রেখে গোসল করলো মিলি। বাচ্চাদের নিয়ে এসেছে। এই ছন্দপতন প্ল্যানটা ভালো লাগছে। বাহিরের আকাশ কালো করে বৃষ্টি নামছে আবার। মিলি রান্নাঘরের জানালা খুলে দেয়। ঠান্ডা বাতাস এসে জড়িয়ে দেয় মিলির শরীর ও মন। তার ইচ্ছে করছে এখনই শাড়ি বদলে রাস্তায় নেমে পড়তে। বৃষ্টিতে ভিজতে ভিজতে মহাদেব সাহার একটা ভয়ঙ্কর ভালোবাসা মাখা কবিতা পড়বে মিলি। বর্ষা, ও আমার বালকবেলার সই, মনে রাখিস, আমি তোর একটা কিছু হই। একটা কিছু, একটা কিছু, একটা কিছু কি? সেই যে বৃষ্টি ভেজা আধার বনে খুঁয়ে এসেছি, ভেজা হলো না মিলির। তনু এসে ওর শরীর ধরে বসে রইল। টিভিতে ছোট্ট মেয়েরা শাড়ি পরে নাচে, তাই ওকে একটা শাড়ি কিনে দিতে হবে। টুনু বাইরে যেতে রাজি হলো না। সে গায়ে চাদর টেনে ঘুমে যাবে। মিলি চট করে তৈরি হয়ে নেয়। সাদা নীলপাড় সুতি শাড়ি, কপালে নীল টিপ, স্ট্রাইপড কন্ট্রাস্ট ব্লাউজের সাথে দু একটা কাচচুড়ি। ওর ছোট বোন এসেছে বাচ্চাদের নিয়ে। টনু যেতে চাইল না আর। মিলিও খুশি মনে বের হয়ে পড়ল। অনিতকে একটা মেসেজ দিয়ে রাখলো, রোমার সাথে চা খেতে যাচ্ছি, তুমি আসবে? ফিরতে মেসেজ এলো সাথে সাথে, বাচ্চারা কোথায় থাকবে? মিলি একটু খানিক হাসল। তার মন খারাপ হয়েছে। অনিন্দ প্রশ্নের উত্তর না দিয়ে জানতে চাইল বাচ্চাদের কথা। মা হিসেবে ওর দায়িত্ব আছে। অনিন্দর এই সাধারণ প্রশ্নটা অনেক সময় ঠিক নেওয়া যায় না। অন্য সময় হলে মিলি রিপ্লাই দিত, আজ দিল না। এখনকার রেস্তোরাঁগুলো অন্যরকম, যেন জোর করে কটে এক টুকরো বন বানিয়ে বসিয়ে দেওয়া শহরের বুকে। সেখানে নৌকা থাকে, জলফোয়ারা থাকে, থাকে দোলনা ও কৃত্রিম ফুলবাগান। এই রেস্তোরাঁটা রেট্রো থিমে করা, যেন ইচ্ছে করে শহরমুখী করা হয়েছে। নস্টালজিয়ায় আগত ক্রেতা নিজে থেকে ডুবে যাবে। লেট নাইটিজের নায়ক গায়কদের গোলা ছবি দেয়াল জুড়ে আটা। টিফিন বাক্সের থেকে উকি দিয়েছে আলাদিন। চাচা চৌধুরী সাবুর কান ধরে একপাশে ব্ল্যাকার্ডে টাঙানো। তিন গোয়েন্দার একটা কর্নার বানানো হয়েছে। তিনটা সিট পাশাপাশি, কিশোর, মুসা, রবিন। ওই জায়গাটার নাম রাখা হয়েছে রকি বিচ। অন্যদিকে আসাদ ও শোভনার পোস্টার। দেয়াল জুড়ে রেখা টুকরো টুকরো গানগুলি। বসার জায়গাগুলো বাস সিটের মতো। টেবিলগুলো প্লাস্টিক মার্বেল শিট দিয়ে ঢাকা। তার উপরে মাটির গ্লাসের ভেতর কাচের কাপে ভেরিগেটের ব্রাজিলিয়ান পাথস ও কাঁচা ফুলের স্টিক রাখা। মিলি বেশ চমৎকৃত হল। কাঁচা ফুল প্রতিদিনই বদলে দেবার হ্যাপা। রেস্তোরাঁর মালিকের রুচির প্রশংসা করতেই হয়। একটা গ্রামোফোন দেখা গেল। খুবই লিমিটেড ভার্সনে এগুলো বাজারে এসেছিল। ভেতরে গান স্টোর করে শোনা যায়। মিলি বসল জানালার পাশ ঘেঁষে। এখান থেকে নিচটা দেখা যায়। সারি সারি জনস্রোত দেখতে ভালো লাগে। সবার ভেতর একটা অবিরত অস্থিরতা রয়েছে। মিলি লম্বা শ্বাস নেয়। এই হুট করে বেরিয়ে আসায় মন ভালো লাগছে। আপনার ওয়েলকাম ড্রিঙ্কস। ধন্যবাদ। কিসের তৈরি? তেঁতুলের শরবত। মিলি হাতের ফোন দেখে নেয় রুমা কতদূর। এদিকে বসায় বিকেলের কোমল রোদ ওর মুখ ছুঁয়ে নেমে যায় বুক বরাবর। মিলি আঁচল টানে শুধু শুধু। বেয়ারা এখনো অপেক্ষামান। মিলি চোখ না তুলেই বলল, একটু পর অর্ডার করি, আমার একজন বন্ধু আসবে। ওকে ম্যাম। আপনার অপেক্ষায় আমরা কি একটু অংশীদার হতে পারি? মিলি এবার তাকালো। লোকটার পরনে বেয়ারার অ্যাপ্রন, তবু একহারার গরনের মাথা ভর্তি একরাশ ঘন চুলের সাথে চশমার পেছনে বুদ্ধিদীপ্তি একজোড়া চোখের মালিককে তার ঠিক বেয়ারা বলে মনে সায় দিল না। ঠিক বুঝতে পারছি না। এখানে একটি ছোট হেডফোন আছে, আপনি পছন্দই গান শুনতে পারেন। ওহো, ঠিক আছে। উম, আপনাদের এখানে কফি হবে? আমেরিকানো অর কাপুচিনো? উচ্চারণ ভঙ্গিনায় আরেকবার মুগ্ধ হলো মিলি। ক্যাপুচিনো গড়পরতা বাঙালি হয়ে বলেছে মিলি। বেয়ারা হেসে চলে গেল। রুমা লিখেছে, কানের নিচে কানায় নিয়ে আসি, বিলের চিন্তা বাদ দিয়ে হেভি খাওয়া দেব। তুই একদম ভদ্র সাজবি না। মিলি বসে ভাবতে লাগলো, রুমা কাকে নিয়ে আসছে? ওরা বসলো লম্বা সময়। রুমার অফিস কলিগ লোকটি সুবিধাজনক নয়। লোল টাইপ মানুষ, যে কোনো মহিলা দেখলে সুযোগ নিতে চায়। রুমায় পরিচয় করে দিল কাদের ভাই, অফিসে আমার সিনিয়র। আবার আমরা একই পাড়ায় থাকতাম। কাদের হো হো করে হাসল। রুমার সাথে ঘুরতে এসে আরেকজন ফ্রি মহিলার দেখা পাওয়ায় তার মন বেজায় ভালো। রুমা মেনু বুক কেটে নিয়ে অর্ডার করলো, সি ফুড প্ল্যাটার। এরপর কিন্তু আমি কাচ্চি খাবো কাদের ভাই। কাদেরের একটা কিউট পেট আছে। কথা বলার সময় নিচে ওঠে। এসব রুমার মিলের আবিষ্কার। কাদেরের সামনে ওরা মেসেজ চালাচালি করে নিজেদের ভেষর হেসে নেয় একজোট। আরে খান, স্যালারি হইল না আজকে। চিন্তা কি? এই আপা কি খাবে? ও কি খাবে আমি জানি। আপা মনে হয় রাগ করেছে, আমার সাথে কথাই বলেন না। মিলি ভদ্রভাবে মাথা ঝাঁকায়। কাদেরকে দেখে হাসি আসছে।
যাকে দেখে হাসি আসে তার উপর রাগ করা যায় না। লোকটার ভুঁড়ির ওপরে ৩ নং বোতামটা প্রায় খুলে যাবে যাবে এমন। কাদের সেন্সি থাকলে পেট চেপে বসে, আবার মহিলা দেখতে দেখতে পেটটা ফুলিয়ে দেয়। আমি দেখছি, আপনি ব্যস্ত হবেন না, সেবা করার সুযোগ দেন আপা। রুমা বলল, আপনি নাকি উচ্চারণ শেখান, আমার একটা ক্লাস নেন না? আমার যে আঞ্চলিক টান আপা। জি। মিলি বেজার মুখে বসে আছে। রুমা খাবার খেতে খেতে মিলির পায়ে টেবিলের নিচ দিয়ে খোঁচা মারে। পুরোটা মাংস খা, এদের ছড়ি মাছের টেস্ট অসাম। খাবো না, কফিকে পেট ভরে গেছে। এখান থেকে কই যাবি? বাসায়। আম আড়ঙে যাওয়া যায়। রুমা পাশ থেকে মাথা নেড়ে ক্রমাগত না বলে চলেছে। মিলি মুখ ফুসকে বলে ফেলে বুঝলো বিপদে পড়েছে। আমার আড়ং অনেক পয়েন্টে জমা। রুমা চলেন, আপনারে সিএনজিতে তুলে দিই। দিয়ে আপনি ওই আপাকে নিয়ে আড়ং যাবেন? না মানে, আপা হয়তো কেনাকাটা করে দেরি হয়ে গেলে। মানে রাত হলে মহিলা মানুষ বাসায় থাকে, রাস্তাঘাট ভালো না। ঢাকা শহরে বড় হয়েছি। হারাবো না ভাই, বাসায় থাকার সাথে নাস্তা ছেনার সম্পর্ক নেই। মিলির সামনে ততক্ষণে একটা গরম কাবাব প্ল্যাটার চলে এসেছে। মিলি অবাক হলো, সে কিছুই অর্ডার করেনি। এটা ভুল করে অন্য কারো অর্ডার দিয়ে গেছে। রেস্তোরাঁ ভরে উঠেছে এখন, লোকে জমজমাট। সবাই নিজেদের কথা ও ছবি তোলায় মশগুল। রোমা ফোন উঁচিয়ে সেলফি নিল। ওপর থেকে ছবি তুলে চিকন লাগে। কাদের সব ছবিতে মাথা গলিয়ে দিয়েছে। রোমা সাইড কেটে গলায় আঙ্গুল চাইলিয়ে দেখালো, ব্যাটাকে ক্রপ করে আপলোড দেবে। ওরা কোথায় অনেক জানতে চাইলে গুগল লোকেশন পাঠিয়ে দেয় মিলি। কাদের নিজের প্লেট থেকে রুমাকে সি ফুড খেতে অনুরোধ করছে। রুমার বিরস বদনে কাদেরের প্লেট নিজের প্লেটের ওপর করে ঢেলে দিল। কাদের এতটা রগর আশা করেনি। সে রুমার প্লেটে 2 আঙ্গুল বাড়িয়ে একটা স্কুইড ভাজা খেতে চাইলে বেশ জোরে একটা বাড়ি খেল নিজের হাতে। মিলি ওদের ইগনোর করল পুরোপুরি। রুমার এই মাখামাখি অভ্যেসও নিতে পারে না। তবু বন্ধুকে সে প্রচণ্ড ভালোবাসে। কাদের একটু উপযাচক হলো। মিলির অমনোযোগে মনোভাব টের পেয়ে হয়তো। আপনি কাবাব খাবেন জানলে আমিও ওটা অর্ডার দিতাম। এটা আমার অর্ডার নয়, দুঃখিত। আমাদের উচিত ছিল আপনাকে বিষয়টি জানানো। সে বেয়ারা ফিরে এসেছে। মিলির থেকে নির্দিষ্ট দূরত্বে দাঁড়িয়ে এবারও চমৎকারভাবে কথা বলছে। এবারে তার পরনে অ্যাপ্রন নেই, হালকা আকাশি স্ক্রাইবড শার্টের সাথে ডেনিম প্যান্ট, পায়ে কোলাপুরি। এবারে দেখতে বেশ কেতা দুরস্ত লাগছে, মোটেও বেয়ারা মনে হয় না। মিলি চশমা ঠিক করে নেয়। লোকটাকে এভাবে ভোল প্যান্টে আসার মানে কি? আপনার মনে অনেক প্রশ্ন, আসাটাও স্বাভাবিক। সবকিছু ক্লিয়ার করতে এখানে বসার অনুমতি চাইছি, যদি আপনারা কিছু মনে না করেন। একটানা কথা বলে ভদ্রলোক একটু হাঁপিয়ে গেল। মিলি তাকে জল খেতে বলে বসতে দেখালো। মিলির পাশে ভদ্রলোক বসলেন না, হাত উঁচিয়ে অন্য একজন বেয়ারাকে ইশারা করলেন। একটা নরম গদিওয়ালা কালো কেদারা এনে টেবিলের পাশে রাখা হলে ভদ্রলোক খুব নরম স্বরে বললেন, দেখো, যেমন করে রাখলে এতে অন্যদের চলাচলে অসুবিধা হবে। তুমি কি আরেকটু সরিয়ে রাখবে? আমার পিঠে ব্যথা, তাই আমি ভারী কিছু ধরি না। চেয়ারটা ঠিক করে দিতে বলায় আশা করি তুমি রাগ করনি। আগত বেয়ারা অপ্রস্তুত হয়ে হাসি মুখে কাজটা করল। অন্য যে কেউ বেয়ারাকে হুকুম দিয়ে চেয়ার সরাতে বলতো, অথচ এই মানুষটি তার শব্দদের সুন্দরতম ভঙ্গিমায় গুছিয়ে প্রকাশ করেছে। মিলের মুগ্ধ হবার আরও কিছু বাকি ছিল। ভদ্রলোক নিজের পরিচয় দিলেন। দেশের বাইরে থেকে ইঞ্জিনিয়ারিং পড়ে ওখানে চাকরি করতেন। এক বিদেশিনীর সাথে হৃদয় গভীরে মন নেওয়া দেওয়া হলে শারীরিক সম্পর্কে বিশ্বাসী ছিলেন না। বিদেশিনী বাড়ির পার্টিতে তার হাই স্কুল এক্সের সাথে অননাইট স্ট্যান্ড করে অনুতাপের সাথে স্বীকার করে নেওয়ায় ভালোবাসার ওখানে ইতি। দেশে ফিরে ওই অচল রেস্তোরাঁ বিক্রির বিজ্ঞাপন দেখে খানিক ঝোঁকের বসে কেনা। এখন নিজের মন মতো ঢেলে সাজিয়েছেন। পুরনো কর্মচারীদের বেতন বাড়িয়ে বোনাস চালু করে তাদের সাথে ভালো ব্যবহার করে কাজ শিখিয়ে চলেছেন। তার মানে আপনি বিদেশ থেকে পড়ে দেশে এসে হলেন বাবুর্চি? কাদেরের আগত ভদ্রলোকের ক্যারিশমাটিক ব্যক্তিত্ব সহ্য হচ্ছে না। মিলি মাথা নামিয়ে কথা শুনলেও রুমা চটপট করে ভদ্রলোককে মনোযোগ দিয়ে চলেছে। কাদেরের সিফুডের প্লেট সাবার করে কাবাবে হাত বাড়াতে ভদ্রলোক আবার বলল, ওটা মিস মিলির জন্যে। আমি যতটুকু জানি আপনি কাবাব পছন্দ করেন। আপনি আমার কথার উত্তর দিলেন না ভাই। আপনি উত্তর দেওয়ার মতো কোনো প্রশ্ন করেননি ভাই। আমি একজন ফ্রিল্যান্সার, জায়গায় বসে শুধু মাথি কাজ করে মিনিটে লাখ টাকা রোজগার করে থাকি। রেস্তোরাঁ আমার শখের জায়গা, নিঃশ্বাস নিবার স্থান। সবার একটা আপন মানুষ লাগে। আপনি মানুষ না নিয়ে জায়গা বেছে নিলেন। মানুষের বদলে মানুষ লাগে, মানছি আপনি সঠিক। তবে
মনের মতো মানুষ না পেলে তার পরিপূরক খুঁজে নিতে হয়। আমার জন্য রেস্তোরাঁটা তেমন। আমি রুমা। রুমা হাত বাড়িয়ে দিলে ভদ্রলোক মৃদু হেসে নিজের নাম বলল, সাইম সরকার। বিদেশে থাকলেও মনে প্রাণে আমি এদেশি। হাতে হাত মেলাতে ওনার সাথে বিন্দুমাত্র আপত্তি নেই। আপনি আমার ফেমিনিস্ট হলে আমার বিপদ হয়ে যাবে। মিলি হেসে ফেলল। ভদ্রলোকের রসবোধ প্রবল। তবে কাবাব প্ল্যান্টার ঘটনা পরিষ্কার হলো না। সাইমকে সরাসরি জিজ্ঞেস করতে তার বাচ্ছে। সাইম নিজেই মিলিকে জানালো, আপনাকে আমি প্রথম শুনি দেশের বাইরে একটি ভার্চুয়াল অনুষ্ঠানে। পয়লা আষাঢ় উপলক্ষে আপনারা সহ ওদেশীয় কয়েকজন আবৃত্তি শিল্পী একত্রে কবিতা পড়ার আয়োজনে। আমার খুব প্রিয় কবিতা পড়ছিলেন। মিলি চট করে মনে পড়েছে। খুব জমজমাট একটা প্রোগ্রাম করেছিল ওরা। দেশ বিদেশ মিলিয়ে জনা 50 মানুষ। সবাই মনের আনন্দে কবিতা পড়ছে, গান গাইছে। ভীষণ ভীষণ আনন্দের সময় কেটেছিল সেদিন। অনিন্দ বাচ্চাদের নিয়ে বেড়াতে যাওয়ায় মিলিও মানসিকভাবে চাপমুক্ত ছিল। আপনি দেখেছেন? জি, দেখেছি বলে আপনাকে চিনতে পারলাম। তখন থেকে ইনস্টাগ্রামে আপনাকে ফলো দিয়ে রাখা। ইউটিউব চ্যানেলে একদিন লাইভ হলেন। আমি তখন ল্যাবে। সহকর্মীকে বলে শুধু আপনাকে শুনতে ল্যাব ছেড়ে বেরিয়ে এলাম। ওখানে প্রিয় খাবার বলেছিলাম। আমি মনে রেখেছি। তবে আজকের প্ল্যানটার খানিক কাকতালীয়। আমার রেস্তোরাঁয় একটি অদ্ভুত নিয়ম রয়েছে। প্রতি 100 জন কাস্টমার এই প্ল্যাটারটি ফ্রি পান। আপনি সে 100তম কাস্টমার আজ। আমরা সবাই। আপনি ওকে চিনেন বলে ওকে ফেভার করবেন, দ্যাটস নট ফেয়ার। উনি একা এসেছেন। আপনারা তারপর আরেকদিন আসুন। ভাগ্যে থাকলে আপনিও যে কোনো একদিন হয়ে যাবেন। রোমা সাইমের কথা মানল না। মিলের প্ল্যাটার থেকে জোর করে খানিকটা পার্সিয়ান কাবাব মুখে পড়ে দিল। কাদেরও তার পিছু পিছু। সাইম কিছু বলল না। আরেকজন বেয়ারার দিকে চাইল কেবল। মিলি এবার হাফ প্লেটে কাবাব তুলে খেতে চাইলে সাইম প্ল্যাটারটা রোমাদের দিকে ঠেলে দিল। আপনি একটু অপেক্ষা করুন। আমি যার জিনিস শুধু তাকে দিতে পছন্দ করি। ওনারা যখন এটা খেয়েছেন ওটা ওনাদের। আমার সমস্যা নেই। আপনি অস্থির হবেন না। একটু সময় চাইছি মাত্র। এক্সকিউজ মি। সাইম চলে গেলে রোমা মুখ ঘুরিয়ে বাতাসে ফু দেয়। কাদেরও হাফ ছেড়ে বাঁচল। ব্যক্তিত্ববান পুরুষের উপস্থিতি তাকে ক্রমশ গর্তে ঢুকে দিয়েছে। এসব পুরুষ পুরুষ না। এরা দেবতা টাইপ অ্যাটিটিউড করে থাকে। কাদের এদের দুই চোখে দেখতে পারে না। তার কবি হবার স্বাদ জেগেছে। রুমার হাত ধরে একটা স্বরচিত কবিতা বলে কাদের, তোমার হাসির মায়া আমার মনের ছায়া, কথা হবে মায়ায় ছায়ায় অনেক রাতের বেলায়, হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম। টাইপো ছড়া বলার জন্য আপনাকে ধন্যবাদ। মিলির জন্য এবার পার্সেল নিয়ে আসা হলো। সাইমের কপালে বিন্দু বিন্দু ঘাম। সফেদ রুমাল দিয়ে মুছে নিল সে। কেদারায় বসে বলল, ওই 100 নং কাস্টমারের প্ল্যাটারটা আমি বানাই, তাই আপনার জন্য আবার উঠতে হলো। আমরা মাছ দিয়ে স্পেশালিস্টের খাবার টেস্ট করে ফেললাম। ভাই তা করলেন। জোর করে যা কিছুই হোক তা অসুন্দর। আপনারা খেয়েছেন। আমি যথেষ্ট খুশি হয়েছি। শুধু মিস মিলিকে আগে সুযোগ দিলে আরেকটু আনন্দিত হতাম। মিলি সাইমকে ধন্যবাদ জানায়। আবার বৃষ্টি হবে। জানালার কাছে টুপটাপ নিচে জলকণাদের আনাগোনা বাড়ে। মিলির মন নরম হয়ে যায়। বৃষ্টি আজ থেকেই টেনে এনেছে বাহিরে। এখানে এমন একজন ভক্তের দেখা পাওয়া সৌভাগ্য। আবহাওয়ার বদলি ঝাপটা হুড়হুড় করে বয়ে আনে ঠান্ডা হাওয়া। ঝড়ো হওয়ায় আকাশে ঘনায় আধার। বুকের ভেতর অকারণে মন খারাপ ঠেলে ওঠে মিলির। বাড়ি ফেরার তাড়া জমে যায় কেবল ঘরের সন্তান ও দায়িত্বরা অপেক্ষায়। বৃষ্টি জোরে নেমে আসলে বিপদ। অনিন্দ কতদূর জানতে চায় মিলি। অনিন্দ সাড়া দেয় না। রেস্তোরাঁয় গান বদলে দেওয়া হলো। সাইমের সাথে টুকটাক গল্প করতে মন্দ লাগে না। আকাশ ভেঙে বৃষ্টি নামলো এবারে। মিলি বারবার ঘড়ি দেখে। অনিন্দর জন্য দুশ্চিন্তা হয়। কারো একটা আপন মানুষ থাকে যার জন্য ভাবতে ভালো লাগে। মেঘ ঘনালে ভাবে, রৌদ্র ভাসালে ভাবে, ভালো কোনো রান্না করলে ভাবে। সংসারে ভাবতে হয়। আপনি বিয়ে করেননি? না, বিয়ে করে খুব সংসারী হয়ে যাব। বাড়িতে বসে বউকে সাহায্য করব। আমার কাজটাই তো বসে বসে করার। সারাদিন বর বাড়ি থাকলে অসহ্য ঠেকে। 1 কাপ চায়ের আবদার মাছ ভাজার ভেতর না করলে অসহ্য ঠেকবে না। উল্টো যদি তীব্র গরমে 2 কাপ কোল্ড কফি নিয়ে কিচেন কাউন্টারে বসে একসাথে উপভোগ করতে করতে মাছ ভাজা যায়, সময়টা মন্দ কাটবে বলে মনে হয় না। সব ভালো একসাথে জোটে। সেই জোটের ভাগে ওলটপালট বিধাতা জোরে দেন। সাইমো মিলির কথোপকথনে কাদের কোনো চান্স নিতে পারছে না। রুমা বাচ্চার সাহায্যকারীর সাথে ভিডিও কলে কথা বলে নিতে ব্যস্ত। উসখুস করে বেয়ারাকে বিল আনতে বলে কাদের।
আপনাদের আজকের খাওয়ার মিস মিলের সম্মানে ফ্রি। আমার পক্ষে তো একটা সামান্য সম্মানও না। ছি ছি, তা কেন? আপনি তো একবার এত সব বাড়ির জন্য দিয়ে দিলেন, সামান্য কিছু করতে পারলাম? এমন অনেক দিন গেছে, আমি অধীর আগ্রহে অপেক্ষা করেছি হেমন্তে পাতা ঝরার শব্দ শুনব বলে। নিঃশব্দে অপেক্ষা করেছি কোনো বন মমিতে, কোনো বন্ধুর জন্য। প্রতীক্ষা, রফিক আজাদ। হয়তো কেউ বলেছিল, অপেক্ষা করো, একসঙ্গে বেরোবো। ঠিক তাই, অনেক দিনের প্রতীক্ষা আজ ফুরালো। আপনার সাথে দেখা হয়ে গেল। এতটুকু করা যায়। মিলি ঠিক কে বলবে বুঝতে পারে না। সাইম প্রচণ্ড রকমের ভদ্রলোক। মিলির পাশে একবারও বসতে চায়নি। রোমার হাত ফিরিয়ে দিয়েছে। প্রিয় গায়ক খায়রুল আনাম শাকিলের সাথে আড়ংয়ে একবার দেখা হয়ে গিয়েছিল মিলির। মিলিও ঠিক এভাবে দৌড়ে গিয়ে একটা ফতুয়া কিনে দিল ওনাকে। সাইম পুরুষ বলেই তাকে নিয়ে অন্য কিছু ভাবা অনুচিত। প্রতীক্ষা খুব ক্যাজুয়াল কোনো শব্দ নয়। প্রিয় মানুষের জন্য প্রতীক্ষায় থাকা যায়। মিলি তাই চুপ করে মেনে নেয় সাইমের কথা। বৃষ্টির ঝুমঝুম শব্দ ভাসিয়ে নিয়েছে পৃথিবীর বুক। জল উপচে পড়ছে রাস্তার কোনায় কোনায়। মানুষেরা ছাতা ধরে রেখেছে প্রিয়জনের ওপর, নিজেরা ভিজে যায় অবিরাম। মিলির হঠাৎ চোখে জল জমে যায়। আঁচল ঘড়িয়ে মুছে নেয় একবার। পাশ ফিরে দেখে সাইম রুমাল এগিয়ে রেখেছে। মাঝে সাঝে মনের জমানো ব্যথাদের বেরিয়ে আসতে দেওয়া দরকার। এতে হৃদয়ের মেঘ কেটে ঝলমলে রোদ ওঠে। মেঘ নেই, বৃষ্টি এলে কেন আমাদের মন খারাপ হয় আমরা জানি না। বৃষ্টি মানে পৃথিবীর ক্রন্দন। ক্রন্দশী ধরার অনুভব মানবের মন করে তোলে নরম কাদামাটি। মিলির রুমাল নিয়ে এবার একটু হেসে চোখ মোছে। সাইমের কথা ফেরানো দুষ্কর। রুমা হেসে বলল, আমার বান্ধবীর সাথে শেষমেশ বন্ধুত্ব করেই ফেলেছেন। আপনার সাথেও হয়ে যাবে। আমার রেস্তোরাঁও রইল। অল টাইম ফ্রি খেতে চলে আসব। আসতে পারেন। মিস মিলিসহ। কাদের ভাই, আপনাকে নিয়ে আসা যাবে না, উনি নিষেধ করে দিল। কাদের বসে প্যান্ট টেনে ঠিক করে। এমনিতে সে রোমার সাথে এ জীবনে বের হবে না। রুমা তার সব খাবার খেয়ে নিয়েছে। আজকে বেলদা থেকে বেঁচে গেলেও রুমার সাথে একটু ফ্লার্ট করা হলো না। আধার ফিকে হয়ে এসে আকাশ পরিষ্কার হয়েছে। জলের ওপর ছবি ভাসছে এলোমেলো পথচারীদের। মিলি দরজায় তাকায়। কাক ভেজা হয়ে অনিন্দ এসে থেমেছে ওখানে। মিলি চট করে উঠে দাঁড়িয়ে বিদায় নেয়। সাইমের দিকে একবারও ফিরে তাকায় না। এমনকি রুমাকেও বলে না কিছু। সফেদ রঙের রুমাল ব্যাগে পুরে গিয়ে অনিন্দর দিকে। মনের ভেতর খুব করে মহাদেব সাহার কবিতা বইছে স্রোত ধীরে। বর্ষা, আমার বালকবেলার সই, মনে রাখিস, আমি তোর একটা কিছু হই। একটা কিছু, একটা কিছু, একটা কিছু কি? সে যে বৃষ্টি ভেজা আধার বনে খুইয়ে এসেছি। তুমি আবৃত্তির ক্লাস বন্ধ করে দাও মিলি। সন্তান সংসারের উপর চাপ পড়ছে। তুমিও অসুস্থ হয়ে পড়ছ। অনিন্দর বুকে মাথা রেখে শুয়ে আছে মিলি। ছুটির দিনের সকাল। মিলির মা গেছেন গ্রামের বাড়িতে। মিলির নানার মৃত্যুবার্ষিকী। তাদের যাবার কথা ছিল, বাচ্চাদের পরীক্ষার কারণে যাওয়া হলো না। অনিন্দর অফিসে কাজ বেড়েছে। বাসায় আগের মতো সময় দিতে পারে না। টনুকে নিয়ে মিলি হিমশিম খায়। আজ অফিসে হাফ ডে করে ফিরেছে অনিন্দ। মিলি আবার রান্না চাপালো। অনিন্দের পছন্দের রূপচাঁদা ভাজা, করলা দিয়ে সিমের বিচির ঝোল। বাচ্চারা খেয়ে ঘুমানোর পর স্বামী স্ত্রী একান্ত সময়ে অনিন্দ কথাটা তুলল। গৃহিণী হওয়া আমি স্বেচ্ছায় বেছে নিয়ে কি ভুল করেছি অনিন্দ? এ কথা বলছো যে? আমাদের ভেতর কথা হয়েছিল, তুমি ঘর সামলাবে, আমি বাহির দেখব। আমার কি মনে হয় জানো, আমার কাজ হলো পৃথিবীর সবাইকে ভালো রাখা। পৃথিবীটা কতটুকু মিলি, মানে তোমার পৃথিবীতে আমি, আমাদের সন্তানিরাই। আমাকে সারাক্ষণ খেয়াল রাখতে হয় তোমাদের কার কি প্রয়োজন। আমরা তোমার উপর নির্ভর করে নির্ভর থাকি মিলি। এটা তোমার সুবিধা হওয়ার বদলে অসুবিধা হয়। তোমাদের প্রয়োজন মেটাতে গিয়ে আমাকে আত্মিক সংযোগ হারাতে হচ্ছে। অনিন্দ উঠে বসল। এই মিলি তার অচেনা। স্ত্রীকে সে কখনো এমন করে আত্মপ্রকাশ করতে দেখেনি। উল্টো কখনো মেয়েদের মন খারাপ থাকলে মিলি তাদের মন ভালো করতে ঘুরতে বেরিয়েছে। অনিন্দ অফিস থেকে মেজাজ খারাপ করে আসলে মিলি তার মাথা টিপে দিয়ে শান্ত করেছে। মিলি বাসাতেই থাকে। বাহির থেকে নিড়ে ফেরা মানুষদের জন্য মিলি প্রশান্তির ডানা মেলা পরম আশ্রয়ের নাম। তুমি একটা বিষয় খেয়াল করবে, সপ্তাহের 7 দিন আমার রুটিন একরকম। সকাল থেকে রাত, মেয়েদের তৈরি করা, তোমাকে এগিয়ে দিয়ে, আম্মাকে খাবার দিয়ে, ওষুধ দিয়ে একটু দম ফেলতে না ফেলতে কাজের লোক চলে আসে। ওকে কাজ দেখিয়ে বসতে পারি না। কোথাও না কোথাও ময়লা চোখে পড়ে। আমি ঝাড়তে বসি। আমার ঘরের কোনাও কি এক বিন্দু ধুলো নেই? অথচ মনের ঘরে
ঝোল জমে অন্ধকার হয়ে উঠেছে। এর সব কৃতিত্ব তোমার মিলি। সবাই কত প্রশংসা করে বলো। এই মিথ্যে প্রশংসার স্তুতিতে আমার সত্যিরা মরতে বসেছে। সমাজ সংসার এক ধাক্কায় বদলে দেওয়া যায় না মিলি। তুমি দিনকে দিন অস্থির হয়ে উঠছ। অনি বলতে চেয়েও পারে না। বিশেষ করে রেস্তোরাঁ থেকে ফিরে আসবার পর মিলির ভেতর আমূল পরিবর্তন এসেছে। যে কাজ মিলি দায়িত্ব মনে করে করত, তাই যেন অস্ত্রচালিত মানবের কত করে যায়। অনিন্দ স্ত্রীকে প্রশ্ন করতে গিয়ে থেমে যায়। সীমানা অতিক্রম করলেই সীমানা নির্ধারণের প্রশ্ন চলে আসে। সংসারে যা কিছু সব আমাদের দুজনেরই ছিল, আছে। এ যে ঘরের পর্দার রং বদলে যাচ্ছে, বিছানার চাদরে ঝোল লাগলে উঠে কাস্তে দিচ্ছি, এদিকে রোজ আমার মনের রং কিন্তু ফিকে হয়ে যাচ্ছে। অনিন্দ, তুমি অযথা ভাবছ জীবনযাপনের নিয়ম এটা। যে বৃষ্টি দেখলে আমি ভিজতে যেতাম, এখন জানালা আটকে দেই ঘরের ভিতর ভেসে যাবে বলে। আমার মনের ঘরটা শুকনো খটখটে হয়ে গেছে। অনিন্দ মিলিকে কাছে টেনে নেয়। মিলির মাথায় গরম তেল মালিশ করে দিলে হয়তো একটু ঘুমাবে। অনিন্দ তেল গরম করতে গেলে মিলি মেয়েদের রুমে যায়। দুই বোন জড়াজড়ি করে ঘুমিয়ে কাঁদা। ওদের গায়ে চাদর দিয়ে মায়ের ঘরের দরজা টানে। মা থাকলে বকবক করতেন, আজ নিয়ে বলে মন খারাপ করছে। অনিন্দ বিকেলে ফুলকপির বড়া খাবে। সেদ্ধ ফুলকপি নামিয়ে রেখে ব্যাটার তৈরি করে মিলি। বিকেলটা কেমন লালচে আলোয় মায়াবী হয়ে ফুটে আছে দিনের মুখরে। মিলির মন চাইছে রিকশা নিয়ে বেরিয়ে পড়তে, পথের মাঝে থেমে চা খেয়ে আবার কোনো একটা ঘাসে মাঠে বসে গিয়ে আকাশ দেখতে। দীর্ঘ নিঃশ্বাস উঠে এলে তাকে চাপা শ্বাসে বদলে দেয় মিলি। সম্ভব না। ঘর ভর্তি স্বামী, সন্তান রেখে মিলির এখন ঠিক এই মুহূর্তে বের হওয়া একদমই সম্ভব না। মিলি এখানে অদৃশ্য মায়ের জালে আবদ্ধ হয়ে জেলখাটা আসামি হয়েছে। নিজেকে আপাতত সুখী মানুষ ভেবে কাজে করে যাওয়া বাদে মিলের আর কিছু ভাবা নিষেধ। একঘেয়ে যাত্রাপথে নিজ ভুবনে ডোব দেয়া যেন গর্হিত পাপ। গরম তেলে পাকুড়া ছেড়ে মিলে মেসেজ চেক করে। সাইম তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে রেখেছে। মেসেঞ্জারে যদিও কথা হয় টুকটাক, অধিকাংশ দিন সাইম নক করে মিলি খেয়েছে কিনা বা মিলের থিসিসের অগ্রগতি কতদূর জানতে চায়। আজ শেয়ার করেছে ওস্তাদ রাহাত ফাতে আলীর গানের লিঙ্ক। মিলির খুব প্রিয় গায়ক। পাকোড়া তুলে নিয়ে টিস্যুতে রেখে মিলি গান শোনে। অনির উপস্থিতি টের পেলে সাইমের মেসেজ মুছে ফেলে। কিছু পাকোড়া নিয়ে অনি চলে গেলে মনের ভিতর কেমন করে মিলির। অনির সামনে সাইমের মেসেজও রাখতে পারল না কেন? কি হতো যদি সাইমের মেসেজ অনি দেখতে পেত? মিলিকে সন্দেহ করার মতো কিছু করেনি মিলি। অনি সরে গেলেও ওর চোখ পড়েছে মিলির হুট করে ফোন টেনে লুকিয়ে নেওয়ার ওপর। অনিন্দর বেশ খারাপ লাগে। মনে মনে আশঙ্কার দোলা জাগে, মিলিকে লুকিয়ে নিলে হুট করে তার কাছ থেকে। সংসারের দ্বিতীয় দেয়াল বলে কিছু থাকে না, থাকতেও নেই। ওতে ভাঙ্গনের সুরে একটি বিরহ বাঁধন নিয়েও সে তারে ধুন বুনতে শুরু করে। অনিন্দ পাকোড়া খাওয়া থামিয়ে মিলিকে দেখতে লাগলো। চুলোর ওপর গরম তেলে টকবক করে ফুটতে থাকা ফুলকপি থেকে সামান্য জলকণা বের হয়ে তুমুল আন্দোলন সৃষ্টি করেছে। চতুর্পাশে ছড়িয়ে ছিটে পড়া তেলের ছিটে দেখে থামাতে মিলির কোনো আগ্রহ নেই। ও ফোনের দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে। অনিন্দ খুব মন চাইল মিলির হাত থেকে ফোন টেনে দেখবার। স্বভাব বিরুদ্ধ কাপুরুষোচিত আচরণ হয়ে যায় ভেবে সে এগিয়ে না এলেও মিলি সাইমকে পাল্টা মেসেজ পাঠিয়ে তা মুছে দিল। বেইলি রোডের নতুন নাটক নেমেছে। দুটো টিকিট পেয়েছি। অনেক কখনো যায়নি। আমারও একা নাটক দেখতে ইচ্ছে করে না। আপনি যাবেন? ভালোবাসায় শরীর থেকে মনের প্রাধান্য থাকতে হয়। ঘুমিয়ে যাবার পর ঘুমন্ত মানুষকে ডেকে তুলে সঙ্গম করার থেকে ঘুমের ভেতর মানুষটাকে জড়িয়ে ধরে চুমু খেয়ে পাশে ঘুমিয়ে যাবার নাম ভালোবাসা। শরীর ভালোবাসায় প্রকট একটা শব্দ, তবে অবশ্যম্ভাবী নয়। এক বয়সে শরীর মুখ্য, প্রেম মানেই সেক্স। মিলি চায়ের কাপ নামিয়ে রাখে। সাইমের গাড়িতে বসতে হলো। নাটক শেষ হয়েছে 6:30টায়। অঝরে বৃষ্টি শুরু হলো তারপর। হাতঘড়িতে সময় রাত 8টা। মিলির বাড়ি ফেরা খুব জরুরি। ও না ফেলে তনু টনু খাবে না। সেদিন মায়ের রুটি সেকা হবে না। অনিন্দ বের হয়ে আসার পর একবারও ফোন করেনি। হয়তো সেও না খেয়ে থাকবে। মিলি হতাশ হয়ে পড়ে। একটা মানুষের একবেলা নাটক দেখবার ইচ্ছের ওপর অন্যদের খাদ্যসুখ নির্ভরশীল কেন? ওরা কি একবেলা নিজেরা খেয়ে নিতে পারবে না? অনিন্দ বাচ্চাদের খাইয়ে নিজে খেয়ে নিতে পারে। মা চলৎ শক্তিহীন নন। নিজের রুটিটুকু ভেজে নিয়ে ওষুধ খেতে পারে। ওরা সবাই মিলের উপর নিজেদের ভার ছেড়ে দিয়ে গিয়ে দারুণ করে নিশ্চিন্তে থাকে। নাটকের নায়কের মৃত্যু হলো শেষে বুঝে দোলা চলে। হুম, নায়িকা একের পর এক পুরুষের কাছে ভালোবাসা নামে শরীরের সুখ হাতড়ে বেড়ায়। অথচ ভালোবাসা তার পাশে থমকে আছে। মেয়েটা বুঝতেই পারিনি।
আপনি কখনো গোটা রাত কারো পাশে জেগেছিলেন? না, সেই সৌভাগ্য বা দুর্ভাগ্য হয়নি। মিলের চা খাওয়া শেষ। সায়েম তেলে ভাজা এগিয়ে দেয়। অনিন্দ ঠিক এমন করে বৃষ্টির দিনে পেঁয়াজ ও বেগুনি কিনে আনে। প্রকৃত পুরুষ মানুষ মাত্রই নারীর প্রতি সহানুভূতিশীল। অনিন্দকে এবার নিজ থেকে ফোন করে মিলি। একবার দুবার তিনবার রিং হয়ে বেজে বন্ধ হয়ে গেলে মিলি দুশ্চিন্তায় পড়ে। তনু টনুর কিছু হয়নি তো? মায়ের মন স্বস্তির থাকতে পারে না। মিলি পাশের বাসায় ফোন দেয়। একবার ওর ঘরের দোয়ার ঠুকিয়ে জেনে নিক সন্তানের খবর। ও বাসার ভাবি জানালো দরজায় তালা দেওয়া। মিলি কাজ ভেদ করে তাকিয়ে থাকে। এমন তুলমুল ঝড় বাদলে মেয়েদের নিয়ে অন্যের বের হওয়া একদম ঠিক হয়নি। পরক্ষণে নিজের কথা মনে হয় ওর। মিলি এখনো বাহিরে। তাহলে ওদের নিয়ে এমন কথা ভাবা অর্থহীন। আমরা হৃদয়ের ভেতর থেকে কাউকে গভীরভাবে অনুভব করলে তাকে ভালোবাসা বলি। আপনি এখন ভালোবাসেন সন্তানদের, তাদের বাবাকে, আপনার মাকে। নিজেকে ভালোবাসতে ভুলে গেছেন। স্বামী স্ত্রী একটা সময় পরে একে অপরের অভ্যেস হয়ে ওঠে। প্রিয় বালিশ বাদে যেমন আমরা ঘুমোতে পারি না, ভারী খাবার পর পান খাই, তেমন আমরা একে অপরের অনুষঙ্গ হয়ে উঠি। ভালোবাসার বদল হয়ে অবাস্তব মোহ কাজ করে, যার মৃত্যু হয় না। ভালোবাসি সন্তানদের। মায়ের কথা বললেন তো, ওটা দায়িত্ব, কর্তব্য। মাকেও মাঝে মাঝে বড্ড ঝামেলা মনে হয়। মিথ্যে বলবো না, আমি ক্লান্ত। সাইমের ইচ্ছে করে মিলের হাত ধরে সান্ত্বনা জানাতে। পর নারীকে চাইলে স্পর্শ করা যায় না। স্পর্শ ভীষণ বড় একটি মুহূর্ত। সে চাইলে গড়তে পারে, পাড়ে ভেঙে চুরমার করে দিতে দীর্ঘ অনুভব। মিলি সাইমের দিকে হাত বাড়ায়। আপনি আমার বন্ধু হবেন? নিখাত বন্ধুত্ব। আমাদের ভেতরে কোনো চা বা পাওয়ার হিসেব থাকবে না। মন খুলে একদম তো কথা বলা যাবে। সাইম সাইম চুপ করে থাকে। মিলি তার বন্ধু হতে চাইছে। বাস্তবিকভাবে সে মিলির প্রতি দুর্বল। মিলি বিবাহিতা, 2 সন্তানের জননী। সাইম জানে মিলি কখনোই সংসার ভেঙে তার কাছে আসবে না। সাইমের কামনায় এই পাপ কখনো জাগেনি। তবু কথা শেষ করে এলেও কিছু কথা থাকে। তেমনি ভালোর মানুষ সবকিছু বিচারের আওতায় পড়ে না। বিপরীতমুখীতে মিলে অত্যন্ত ভদ্র। ও যে বুকের আঁচল গুছিয়ে বসা, চোখ নামিয়ে কথা বলা, হাসলেও ঠোঁটের কোণে টেনে রাখা সীমানাতে অনিন্দর নাম আঁকা। সাইমের মিলিকে ভীষণ শ্রদ্ধা করে। যাকে শ্রদ্ধা করা যায় তাকে ভালোবাসা হয়, ক্ষোভ প্রকাশ করা যায় না। আপনাকে নামিয়ে দিয়ে আসি। এই ঝড়ের রাতে আপনাকে একা যেতে দেওয়া অভব্যতা। আমাদের গন্তব্য শহরের এ মাথা এবং ও মাথা। এই ভদ্রতা না করলে চলবে। আপনি যে নাটক দেখতে এসেছেন আমি এতেই খুশি। সাইম প্লেলিস্ট থেকে গান বাছাই করে। খুব মেঘ ডাকলে মন মেয়ের মেঘের সঙ্গে শোনা যায়। ঘন ঘোর বর্ষণে আধার ঘনিয়ে এলে হৃদয়ের গোপন কথা বলতে ইচ্ছে করে না। অনুভবে বুঝে নিয়ে কান পাততে হয় বৃষ্টির ছুড়ে। সাইম আপনাদের যে গানটি ছেড়ে গাড়ি ঘোড়ায় মিলে অবাক বিস্ময়ে তা মুগ্ধ হয়ে শোনে। এতক্ষণ মনে মনে এই গানটি কি গভীরতা নিয়ে সে গুনগুন করে গিয়ে চলেছিল। ব্যাকুল বেগে আজই বহে যায়। বেজলি থেকে থেকে চমকায়। যে কথা এ জীবনে রহিয়া গেল মনে, সে কথা আজই কেন বলা যায় এমন ঘনঘোর বরিশায়। এমন দিনে তারে বলা যায়। দুটো মোরগ পোলাও নিয়ে জম্পেশ করে খেদে অনিন্দর মিলির জন্য প্যাক করে নিল। বৃষ্টির দৌড় কমেছে। পকেটের ফোন বের করে মিলির মিস কল দেখল সে। মিলি কেমন ঝড়ের বেগে চলে গেল তখন। কিচ্ছুটি বলল না, শুনল না। করুণ করে বাচ্চারা ডাকল। ও পিছু ফিরল না। শুধু বলল, খুব নাটক দেখতে ইচ্ছে হচ্ছে। অনিন্দর যাবার দরকার নেই। এক বন্ধু আসবে, তার সাথে দেখে নেবে। অনিন দ্বিতীয় প্রশ্ন করেনি। রুমার সাথে মিলির হুট করে ঠিক করা কাজ কারবার নিয়ে ও একটু বিরক্ত। বিরক্ত হলেও মিলিকে কিছু বলতে যায় না। অতটুকু ঝাঁকি করা যেন মিলির একটুখানি স্বাধীনতার স্বাদ। অনে জানে মিলি ওদের কতটা ভালোবাসে। ঘরের দোয়ার থেকে জানালার শিখে মিলি তার যত্নের আভাস দিয়ে রাখে। বেলকনি ছাওয়ার রঙিন গার আড়াল থেকে ঝোলে কাল সিংনাথ বেকন। সবটাতে মিলি আর মিলি। মিলিকে ওরা ওদের বাকি 3টি মানুষের জীবনের প্রতিটি সময় অসম্পূর্ণ। তাই তো বাচ্চাদের নিয়ে কি করবে ভেবে না পেয়ে অনি বাহির এলো। অনিন্দ ড্রাইভ করতে করতে তনুকে গল্প বলতে বলে। রূপাঞ্জলের গল্প বলে তনু। কি করে দুঃখী রাজকন্যাকে ডাইনিবুড়ির ঘর থেকে নিয়ে যায় সাহসী রাজকুমার। বোকা রাজকন্যা জানতই না সে বন্দিনী। তনু মুখ বাঁকিয়ে নিজে নিজে পুতুল নিয়ে খেলে। মাতাকে টুকরো কাপড় দিয়ে ছোট ছোট পুতুল গড়ে দিয়েছে। তনুর গল্পের মাঝে অনির মনে ওরে মিলির বলা কথামালা। মিলিকে ঘিরে ওর ঝোঁক দুঃখ, হেরে গলার গান, বলতে চাও কবিতা, সবকিছু মিলির জন্যে। সকালের সূর্যোদয় দেখা মিলির সাথে গোধূলির লগন কাটে মিলির বাহুতে শুয়ে। আজ অনেকটা দিন পর মিলি এত চঞ্চল হয়ে উঠল কেন? কেন শোকগাথা গাইতে শুরু করলো এত যতনে গড়ে তোলা সংসার নিয়ে? মাতৃত্ব নিয়ে মিলি গর্ব করে। বাচ্চাদের কতটা যত্ন নিয়ে সময় দিয়ে
মিলি গড়ে তুলছে তার নিঃস্বার্থ। অনিন্দর বোন চাকরি করে, মিলি তার থেকে কম মেধাবী নয়। জগতের পিছুটান থেকে নিজেকে সরিয়ে রেখে মিলি এক প্রকার নিজের সাথে যুদ্ধ করেছে। অনিয়কে যতই সন্তানের প্রতি কর্তব্য বা দায়িত্বের কথা বলে বোঝায় না কেন, মিলির মনের ভিতর জেগে ওঠা এই ভয় একেবারে ফেলে দেওয়া যায় না। মিলি চাইলে স্বার্থপর হতে পারত, নিজের পরিচয় তৈরি করে আত্মকেন্দ্রিত হয়ে সমাজের নাম কামাতে পারত। মিলি তার সব পায়ে দলে সন্তানের মাঝে সুখ খুঁজেছে, কিন্তু তার ভেতরকে আটকে রাখার এই যে ছল, মায়া নামের কারাগারে আটকে যাওয়া, তাতে মিলি হয়তো হাঁপিয়ে যায়। অনিন্দর খারাপ লাগে। বাড়ি ফিরে মিলির সাথে আলোচনা করে নেবেও। অনিন্দ মহাপুরুষ নয়, তার নিজস্ব চাহিদারা পূরণ হয়ে তবে মিলির আনন্দ, এই সেই ভাবতে চায়। সহজ সরল স্ত্রী কামনা করা প্রতিটি পুরুষের অধিকার। অনিন্দ না হয় আরেকটু উদারমনা। তনুটনুর কালককলিতে অনির ভাবনায় ছেদ পড়ে। গাড়ির কাছে একটা বাচ্চা ছেলে বেলি ফুলের মালা নিয়ে ঠকঠক করছে। অনিন্দ দ্রুত কয়েক জোড়া কিনে নেয়। মিলের পছন্দ বেলি ফুলের মালা। সিগন্যাল ছেড়ে একটু সামনে আগায় অনিন্দ। এখানটায় বৃষ্টি ও জলবদ্ধতায় জ্যাম লেগেছে। ডান পাশের গাড়ির হর্নে বাচ্চারা কান চাপে। অনি অধৈর্য হয়ে আশেপাশে তাকায়। ওর চোখ হঠাৎ ভুল দেখে। ওই গাড়ির সামনে সিটে বসে থাকা মিলির পাশের ভদ্রলোকটির পরিচয় অনি জানে না। হাসতে হাসতে মিলির হাতে ভদ্রলোক তুলে দিলেন সদ্য কিনা ভেজা বেলির মালা। মিলি খোপায় জড়ায়। অনিন্দ গাড়ি নিয়ে তার পিছু পিছু এগোয়। ওদের বাড়ির সামনে গাড়ি থামলে অনিও খানিক দূরত্ব বজায় রেখে দাঁড়ায়। ভদ্রলোক গাড়ি থেকে নেমে এসে দরজা খুলে দিলে মিলি নামে। মিলিকে অনিন্দের কাছে সেই গল্পের রাজকন্যার রূপাঞ্জল লাগে। অনিন্দর চোখ ভরে আসে নোনা জলে। মিলির এই উচ্ছ্বাস হাসি মুখ দেখে ওর এত কষ্ট হচ্ছে। সুপুরুষ ভদ্রলোকের পাশে নিজ স্ত্রীকে দেখে অনিন্দর সন্দেহ জাগার বদলে ভয় হয়। চিরপরিচিত ভালোবাসার মানুষটিকে হারিয়ে ফেলার ভয়। মা হলে সে মানুষটিকে পৃথিবীর সকল সত্তা বিসর্জন দিয়ে কেবল মা হয়ে উঠতে হয়। একটা বেতনবিহীন 7 দিন 24 ঘন্টার অলিখিত চুক্তিনামায় অঙ্গীকারবদ্ধ হয়ে নিজের কাছে নিজেকে প্রতিনিয়ত প্রতিশ্রুত রেখে যাবার নাম মা। অনিন্দ নতুন করে কিছু বলতে পারে না। মিলি খেতে বসেছে। অনি এসে ওর খোপার ফুল সরিয়ে নিজের আনা ফুল জড়িয়ে দিল। মিলি খাবার মুখে দিকে থমকে গেছে। অনিন্দ চুপচাপ মিলির সামনে বসল। তনু বাসায় ঢুকে ঘুমিয়ে গেছে। মিলির মায়ের খবর নিয়ে শাড়ি খুলে বাসার ম্যাক্সি গায়ে চাপিয়ে টুকটাক কাজ সেরেছে। অনি এতক্ষণ একটা কথাও বলেনি। মিলির পেছন পেছন বাসায় ঢুকেছে অনিন্দ। গাড়িটা ইচ্ছে করে সাইমের গাড়ি ঘোরানোর মুখে রেখে এসেছিল। সাইম মিলিকে ফোন করলে মিলি জিজ্ঞাসানো দৃষ্টিতে অনির দিকে চাইল কেবল। অনি হাসল এবং গাড়ি সরিয়ে নেমে দাঁড়ালো। সাইম অবিবেচক বোকা পুরুষ নয়, যথেষ্ট ব্যক্তিত্ববান বোধের বিকাশ তার রয়েছে। অনিন্দকে দেখে সেও নেমে এলো গাড়ি থেকে। মিলি জানালা থেকে দুজনকে করমর্দন করতে দেখে পর্দা টেনে জানালা আটকে দিল। ওদের ভেতর কি কথা হলো তা জানার প্রয়োজন নেই। একজন ভদ্রলোক ভক্তের সাথে একবেলা নাটক দেখে আসায় এমন কোনো পাপ হয়নি, যেখানে অনেক কোনোদিন তার সাথে নাটক দেখতে যাবার জন্য রাজি হয় না। অনির কথা তুমি দেখে এসো, আমার এসব ভালো লাগে না। অনি জানে মিলি বাচ্চাদের রেখে একা যাবে না, বা যদি যায় রুমাকে নিয়ে যাবে। যেসব মানুষ শুধু সঙ্গী বা বন্ধুকে নারী ও পুরুষের ফারাক দিয়ে বিচার করে, মিলি তাদের দলে নয়। বন্ধুত্ব একটি বিশাল শব্দ, যার কোনো লিঙ্গ বা আয়তন নেই। অনির কাছে রুমার বদলে সাইমকে নিয়ে নাটক দেখতে যাওয়া নিয়ে মিলি প্রাথমিকভাবে কুণ্ঠিত হলেও এখন ওর খারাপ লাগছে না। ভদ্রলোকের সাথে তোমার পরিচয় কেমন করে মিলি? রেস্তোরাঁয় রুমা সহ চা খেতে গেলাম। তোমাকে বলেছি এক ভক্ত খাবার প্যাক করে দিলেন, তিনি পুরুষ, তা বলনি। ভক্ত নারী বা পুরুষ তাই দিয়ে কিছু যায় আসে না অনি। তুমি নাটক দেখতে যাবে আমাকে বলেছ, রুমাপাকে সাথে নিয়ে যাও সব সময়, তাই চিন্তা করিনি। একটা অপরিচিত লোকের সাথে যাবে ফিরবে, তাই একেবারে বলনি মিলি। আমি এটা অ্যালাউ করতাম না। চারিদিকে এত বিপদ হয়। তুমি কি ভুলে গেছো আমাদের দুটো মেয়ে সন্তান আছে? তুমি একজন মা। মিলি খাওয়া থামিয়ে অনিকে দেখে নিল। মিলির চাওয়া পাওয়ার কি অনের উপর নির্ভর করে পড়ছে দিন শেষে? আজ মিলি চাকরি করলে ওকে যদি কোনো কলিগ নামাতে আসতো, অনেকে এই প্রশ্ন তুলত। সাইমের দেওয়া ফুল অনি সরিয়ে নিজের ফুল পরালো। মিলির কাছে অনের ফুলের দাম লক্ষ গুণ বেশি। তাই বলে একজন ভক্তের দেওয়া ফুল খোপায় পরে নেওয়ার অর্থ স্বাভাবিকভাবে নিতে পারে না কেন এই সমাজও তার মানুষেরা? বুঝলাম তুমি একজন মানুষ। মা হয়ে উঠতে গিয়ে তোমাকে নিজস্ব কোনো সত্তার সাথে কম্প্রোমাইজ করতে হয়। মিলি, ইউ চুজ দিস অকুপেশন। মা হওয়া, গৃহিণী হওয়া তুমি বেছে নিয়েছ। আমি তোমাকে ফোর্স করিনি। তুমি এতদিন হ্যাপিলি এটা করে এসেছ।
আজকে দুটো আর্নিং হলো, আগামীকাল ভক্তরা তোমার সাথে দেখা করতে চাইলো। তার মানে কি এই তুমি সবাইকে তোমার লাইফে অ্যালাউ করবে? শুধু একবেলা একজন নারী বন্ধুর বদলে পুরুষ বন্ধুর সাথে সিনেমা দেখতে যাওয়া নিয়ে এতদূর কথা হবে? আমি আশা করিনি অনি। তোমার মেয়ে কলিগ রয়েছে, তারা যখন তোমার সাথে গল্প করে আড্ডা দেয়, আমাকে কখনো ইনসিকিউর ফিল করতে দেখেছো? তুমি অফিসিয়াল ট্যুরে যাও, মাসব্যাপী ট্রেনিং চলে, সেখানে কার সাথে থাকছো, খাচ্ছো, আমি কোনোদিন জানতে চাইনি অনি। তুমি জানো, ছেলে মেয়ে আলাদা থাকে। আমি তোমাকে সন্দেহ করেছি না মিলি, ভদ্রলোকের পরিচয় জানতে চেয়েছি। আজ বিকেলে তুমি কি ওনার মেসেজ পড়ছিলে? মিলি খাবার নাড়ে, উত্তর দেয় না। অনির চোখ এড়ায়নি তাহলে, এর জবাব সে দেবে? সাইমের সাথে মেসেজে তেমন কোনো আলাপন হয় না। আবার অন্য একটি পুরুষ তাকে গান পাঠায়, কবিতা শেয়ার করে, এটা ঠিক শুনতে বা দেখতে ভালো লাগে না। মিলি তা জানে। অনির সাথে এই এক ঘটনা ঘটলে মিলিও প্রশ্ন তুলত। এবার মিলি সহজ হয়, যা সত্য তা অকপটে স্বীকার করা মানববিচিত কর্ম। আমাদের পছন্দ খুব মেলে অনি। উনি ধরো আমাকে রুদ্রের একটা কবিতা পাঠালো, বা শিমুলদার করা আবৃত্তির লিঙ্ক, বলল এটা আমার কণ্ঠে ভালো মানাবে। হয়তো রবিদার কোনো লেখা, বা যা জীবন ঘনিষ্ঠ, বাস এই তো। কখনো মনের ভাবনা শেয়ার করলেন, রেস্তোরাঁর কোনো চেঞ্জ, ডেকোরেশন রিলেটেড বা এমপ্লয়ি ম্যানেজমেন্ট। রোমার সাথেও কিন্তু আমার এরকম আলাপ হয়। আমি ওটা কখনো মোছার তাগিদ অনুভব করিনি, অথচ সাইমের দেয়া মেসেজ মুছে দিয়েছি। তোমার চোখে পড়লে তুমি কি মনে করো ভেবে? তাহলে দেখা যায় আমি যতই বন্ধুত্বের ভেতর নারী বা পুরুষের ব্যারিয়ার মানি না, বলি না কেন, আসলে অবচেতনে আমি নিজেও তা নিজে ভয় পাই। আমিও ঠিক ওই ভয়ে তোমাকে প্রশ্ন করেছি মিলি, তুমি কি কোনো কিছুতে আমার উপর মন খারাপ করেছ? আমরা কথা বলে ঠিক করে নিতে পারি। তুমি আমাকে আবৃত্তির ক্লাসটা বন্ধ করে দিতে বলেছ অনি, অথচ অতটুকু ঘিরে আমার বেঁচে থাকা তুমি সিরিয়াসলি নিয়েছ। আমি দেখেছি সব সামলে নিতে তোমার কতটা কষ্ট হয়। তোমাকে আঘাত দিতে বা ছোট করতে আমি কিছু বলিনি। তোমরা কি আমাকে সাহায্য করতে পারো না অনি? সাইম কি বলে জানো? মিলি কথাটুকু বলে বুঝতে পারে অনির সামনে এভাবে বলা হয়তো ঠিক হলো না। অনির খুব খারাপ লাগে অন্য একজন পুরুষের সাথে মিলি স্বামীর তুলনা করছে। ওর মুখের রং বদলে ফ্যাকাশে হয়ে যায়, চোখে ক্রোধ জমলে তার নিমিষে উধাও করে দেয় অনি। মিলিকে আগলে নিতে হবে। কণিকার সমান অবহেলা, অনুকম্পন এই মুহূর্তে অনেক বড় কিছুর সৃষ্টি হতে পারে। অনি অপর একটি মানুষকে সেই সুযোগের ব্যবহার করতে দেবে না। তুমি ভুল বুঝো না, রাগ করো না। করিনি, তোমার কাছে শুনতে চাইছি। বলো, মিলিকে আমি করতে পারি? তুমি যথেষ্ট কেয়ারিং অনি, তবুও তনু টনুর সব কাজ একলা আমায় করতে হয়। আমি মানছি এই জীবন আমার বেছে নেওয়া। আমি মানছি মা হয়ে আমি ওদের সব নিজের হাতে করতে ভালোবাসি। তবে কখনো আমারও ছুটি লাগে। প্রতিটা দিন আমি এই একই কাজ একটানা করে যেতে হাঁপিয়ে উঠি। ঠিক ওই দিনটার আমার ছুটি চাই, ব্যাস এতটুকু। এটা ঠিক এতটুকু না অনি। তোমার কি মনে আছে, থিসিসের জন্য তোমাকে একদিন ছুটি নিতে বলেছিলাম। আমি ভুলে গিয়েছিলাম, তোমাকে সরিও বলেছি। একটা কথা জানো কি অনি, রিভলভারের গলি থেকে মুখের কথা প্রচণ্ড শক্তিশালী। গলি তোমাকে একেবারে মেরে ফেলে। আর মুখ থেকে ছুটে আসা কথার বাণে মানুষ প্রতিক্ষণে জর্জরিত হয়। তোমার বলা ওই কথাদের আমি ভুলতে পারিনি। আমাকে কি করতে হবে মিলি? স্বামী হিসেবে তোমার সাথে আমার চমৎকার একটা বোঝাপড়া আছে, জানি। আছে বলেই আজকে আমরা মন খুলে কথা বলতে পারছি। তুমি কি কখনো খেয়াল করেছ, আমি একটা বিষয় বিষণ্ণতার চাদরে নিজেকে ঢেকে নিই? তোমরা কেউ আমার ওই চাদরখানি সরিয়ে আমার ভেতরটা দেখার চেষ্টা করো না। তখন হয়তো বাচ্চাদের নিয়ে তুমি কার্টুন দেখো, মা চুপচাপ থাকে, কিন্তু ওই ততটুকুনি। কখনো আমার জন্য কি ভালো হবে তা তোমাদের ভাবতে দেখি না। অথচ আমাকে দেখো, আমি সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত তোমাদের মন কেমন করে ভালো থাকবে তাই ভেবে মরি। সাইমের কাছে কি তুমি এর কোনো সলিউশন পেয়েছ? ওই লোকটা আমাদের মাঝে এলে কেন? তুমি কেন ভাবলে সাইম আমাদের মাঝে এসেছে? ও পুরুষ বলে? দেখো, রুমাকে আমি যতটা চিনি ও যেমন করে ঘুরে বেড়ায়, আমি কখনো তার সাপোর্ট করি না। ও যে বলেছি, রুমা চাকরি করে বলে কলিগের সাথে গাড়ি চড়লে, লিফট নিলে বা একসাথে কোথাও খেতে গেলে সমাজের চোখে লাগে না। একজন গৃহিণী এই একই কাজ করলে তোমরা পাড়া শুধু লোক কনসান করে যাও। এই বুঝে ঘরের মেয়েটি কারো খপ্পরে পড়ে গেল। সে যেহেতু চাকরি করে না, তাই তার বুদ্ধি কম, তাকে সহজে বিপদে ফেলা যায়। সে ভালো মন্দ বোঝার ক্ষমতা রাখে না। বলো অনি, তুমিও কি তাই ভাবো না? কিছুটা হলেও ভাবো, আমি জানি।
সব খুলে বলার প্রয়োজন হয় না। মিলির খাওয়া শেষ, ও উঠে পড়ে। আগামীকালের জন্য কিচেন গুছিয়ে এসে বাচ্চাদের রুমের ফ্যান অ্যাডজাস্ট করে দেয়। বৃষ্টি থামেনি, ঝিরিঝিরি ঝরছে এখনো। অনিন্দ রাত পাজামা গলিয়ে মশারি খাটায়। মিলি চোল আশ্রয়ে শুতে এসে অনির গায়ে হাত রাখতে চেয়েও সরে আসে। অনিন্দ মিলিকে চুমু খায়। মিলি অনির বুকে মাথা রাখে। কিছু সময় পর মিলি ঘুমিয়ে পড়লেও অনির চোখে ঘুম নামেনি। একটি নিদ্রাহীন রাত, হাজারো প্রশ্ন এবং উত্তরের হিসেব নিকেশে কেটে যায় অনির। মাতৃত্বের দায় ঠেকাতে গিয়ে কি মিলি নিজেকে তিলে তিলে শেষ করে দিয়ে চলেছে অনির সম্মুখে? অনি পাশ ফিরে সকাল হয়ে গেলে উঠে দেখে রাতভর বৃষ্টিতে পটঘাট ভিজে আছে। অনি মিলির গায়ে কাঁথা টানে। মিলি গভীর ঘুমে আচ্ছন্ন। অনি ভাবে মিলির শরীর খারাপের খবর শেষ কবেও খতিয়ে দেখেছে। জ্বর, শরীর ব্যথায় নাপা, ব্যাস। মিলি সোজা হয়ে উঠে দাঁড়িয়ে আবার চলতে শুরু করে। নিজে তীব্র জ্বরে ওষুধ খেয়ে তনুকে নিয়ে ডাক্তারের কাছে দৌড়েছে মিলি। অনি আসতে পারেনি, অফিসে মিটিং চলছিল। এত বছর এই একই নিয়ম ঘটে এসেছে। মিলি কখনো প্রশ্ন তোলেনি, অথচ পিতা হিসেবে অনির সন্তানের সাথে হাসপাতালে যাবার কথা ছিল। মিলি তার কাছে ঠিক কী চায় এখন? অনিন্দ অনেক ভেবে নিজের প্রশ্নের উত্তর খুঁজে পায় না। মিলির ভাবনাকে ফেলে দিতে চেয়েও পারে না। মিলি কি তবে স্বার্থপর? নিজের সন্তানদের দায় নিতে অপারগতা প্রকাশ করে ফেলল এত সহজে? অনির বদলে সাইমের সাথে ঘুরতে গেল, অনিকে লোকল। অনিকে, না না না, মিলি কোথাও কোনো ভুল করেছে কিনা, না অনি ভাবনায় ডুবে যায়। মিলির তবে দোষ কোথায় হলো? মিলি নিজের জন্য ভাবতে চেয়েছে। একটা দিন মিলি ছুটি চেয়েছে, যে কোনো একটা দিন, যে দিনটায় মিলির কাজ করতে মন চাইবে না, সাত সকালের নিত্য প্রয়োজন মেটাতে ইচ্ছে করে না। মিলি অমন একটা ছুটির দিন চায়। নিজের জন্যই চাওয়া অন্যায় নয়। অনিন্দর এবার ভীষণ খারাপ লাগে। মিলিও মানুষ, একজন আলাদা ব্যক্তি, স্বাতন্ত্র্য বজায় রাখতে চাওয়া মানুষ। সে গৃহিণী হোক, চাকরিজীবী হোক, সে মানুষ। তার নিজেকে নিয়ে দুদণ্ড সময় কাটাতে চাওয়া কঠিন পাপ নয়। অনিন্দ ঘড়ি দেখে, তনু টনুর স্কুলের সময় হয়ে গেছে। মিলিকে ডাকতে গিয়ে থেমে যায় অনি। ঘুম ঘুম চোখে টেনে তুলে ওদের তৈরি করে নেয়। ফুড পান্ডা দেখে সকালে নাস্তা এনে টেবিলে সাজায় অনি। আজ শাশুড়ি নেই, ভাগ্য ভালো, নয়তো ওনার সাথে জবাবদিহি করতে করতে অনির জান যেত। বাচ্চারা মায়ের কাছে বিদায় নিতে গেলে অনি মানা করে। মিলিকে চুমু খাওয়া হয় না অনির। দরজা আটকেও নেমে যায়। যাবার একটা একটা ছোট্ট কাজ করে যায় অনি। এই কাজটা তোলা থাকুক। বেলা করে ঘুম ভাঙল মিলির। চোখ কচলে দেয়াল ঘড়িতে সময় দেখে আটকে ওঠে মিলি। দৌড়ে বিছানা ছেড়ে নেমে বাচ্চাদের রুমে গিয়ে ওদের কোথাও না পেয়ে অনেকে ফোন করতে গিয়ে ফ্রিজে আটকানো স্টিকি নোট পড়ে। অনি ওদের স্কুলে দেবে এবং সন্ধ্যায় বাসায় নিয়ে আসবে। টেবিলে নাস্তা রাখা আছে। মিলি যেন সময় করে খেয়ে নেয়। নোট হাতে মিলি চেয়ার টেনে বসে পড়ে। অনেকে কি বলল না বলল, তাই বলে অনি বাচ্চাদের স্কুলের জন্য কি জাগালো না? এতটা রাগ অনির, এত খারাপ ঠেকেছে মিলির আত্মপ্রকাশ। আবৃত্তির ক্লাসে আজ গম হয়ে থাকে মিলি। আব্বাস পড়া করেননি। মিলি আজ একটু হাসল না, উল্টো রাগ করল। এমন করলে পড়ার দরকার নেই বলে নিজে লজ্জিত হলো। বয়স্ক লোকটির দোষ নেই। মিলির মন খারাপের ভার অন্য কারো ওপর দেওয়া ঠিক নয়। রুমাকে মেসেজ করে মিলি। আজ রুমার মেইড ছুটি নিয়েছে। রুমার আক্ষেপ দেখে মিলির হাসি পায়। বুয়া গরু ছুটি আছে, বুঝলি রে, আমার ছুটি নাই। আশরাফ সোজা কাজে চলে গেল। সিঙ্কের ওপর বাসন, পোলাপানকেও বের করছে। আমার আজকে শাড়ি পরে অফিসে যাওয়ার কথা। সবাই কৃষ্ণচূড়া উৎসবে অফিস শেষে যাবে, আর আমি মনে হয় আজকে অফিসে যেতে পারবো না। বউ আসলেই বা কি? ওকে কাজে না দেখালে ও নিজে থেকে কোনো কাজটা ঠিকমতো করবে? মাথা খাটাতে হয় কম বেশি। মেয়েটা ওটস খাবে না। এদিকে পরোটা শেষ। এখন ফাঁকিবাজি গোলা রুটি বানিয়ে দিলাম। অনি আজ আমাকে ডাকেনি। নিজে নিজে বাচ্চাদের নিয়ে স্কুলে গেছে। ঝগড়া করেছিস? না, আমার ভালো মন্দের হিসেবগুলো শুধু জানিয়েছিলাম মাত্র। এই তো হারামি, তোকে মানা করিনি কেন রুমা? আমি কি খুব খারাপ কিছু চেয়েছি? না আম্মা, তুমি ভালো করেছ। গতকাল যে নাটক দেখতে গেলি, ওখান থেকে এত কিছু। সাইমের সাথে অনি দেখেছে আমাকে। কস কি মমিন? হাই আল্লাহ, ভাইয়া রাগ করেছে অনেক। রাগ করলে বেঁচে যেতাম। সাইলেন্ট ট্রিটমেন্ট দিচ্ছে হয়তো। রাগ ভাঙাতে সুন্দর করে রান্না কর, শাড়ি টাড়ি পরে থাক। ভাইয়া আসলে খাওয়ার পর পোলাপানকে একটা রুমে দিয়ে নিজেদের মতো সময় কাটা। বুঝেছিস গাধি, কি করতে বলেছি? সেক্স ইজ নট দ্য আলটিমেট সলিউশন রোমা। এতে অনি হয়তো ভাবতে পারে সব ঠিক হয়ে গেছে। আমার কিন্তু ভেতরে সেই মনটা মরে রইল। আমি মুক্ত হলাম না। সাইমের কি খবর?
ও কিছু বলেনি? হুম, বলেছে। ব্ল্যাকের নেক্সট ডে কনসার্ট হবে, তার টিকিট পেয়েছে বলল। আমি গেলে সেও যাবে। তুই যাবি? যেতে পারি, তবে আশরাফকে ম্যানেজ করে যেতে হবে। বিয়ের পর মেয়েদের বন্ধু থাকা অন্যায় না রে? খাইছে রে, তুই দেখি অমন চ্যাপ্টার টাইপ বানিয়ে দেওয়া শুরু করলি। থাম, শোন, বিকেলে ভাইয়া ফিরলে আসলে কোথাও মিলে সবাই যা। আজ আমি কোথাও যাব না। আজ আমার ছুটি। আজ আমি বড্ড ক্লান্ত, শ্রান্ত, ভগ্ন মনোরথে ভাববো আমায় নিয়ে একলা অবিরত। দোস্ত, তুই কবিতা আবৃত্তি কর, আমি গেলাম। বউ আসলো মনে হয়। না আসলে ওদের আমার বাসায় দিয়ে যাব। বাই দ্য ওয়ে, আন্টি আসবে কবে? আমাকে নিয়েও ভাবতে হবে। অন্য সন্তানেরা তাদের দায়িত্ব আমার কাঁধে দিয়ে শান্তিতে আছে। তাদেরকে ডাকবো। আমার মনে হয় তুই এবার সরাসরি ওনাদের বল, আন্টির কিছু কাজ ভাগ করে নিতে। সাই ফেলতে ভাঙাকুলো হয়ে লাভ নেই। সন্তান হিসেবে আম্মাকে তো না দেখব বলি না। ওই জুতো সেলাইটুকু চণ্ডীপাঠটা একা আর করতে চাইছি না। জানি রে, এতেও চক্ষুশূল হতে হবে। মিলি ফোন রেখে জানালার গ্রিল ধরে বাইরে দেখে সাইম টুকটাক মেসেজ পাঠিয়ে চলেছে। এতটুকু বিরতি পড়লে রিপ্লাই সাইম অস্থির হয় না, শান্ত হয়ে অপেক্ষা করে। সন্ধ্যার আবৃত্তি ক্লাস শেষ করে মিলি অনিকে ফোন করে। বাচ্চাদের নিয়েও কতদূর জানতে চায়। একটা দিন বাচ্চাদের না পেয়ে মিলির অস্থির লাগে, যেন বুকের খাঁচা থেকে জীবন কোথায় হারিয়ে গেল। তবু সান্ত্বনা অনিন্দ ওদের সাথে আছে। তনু টনু নাচতে নাচতে বাড়ি ফিরল। ওদের দারুণ পিকনিক হয়েছে। বাবার অফিসের আঙ্কেলরা চিপস চকলেট দিয়ে ওদের ব্যাগ বোঝাই করে দিল। টনুকে বোরিং কোচিং করতে হয়নি। মিলি টনুর কাছে জানতে চাই ওর বাবার অফিসে কি করলো। তুমি যা যা করতে দাও না, বাবা তাই করতে দিয়েছে। আমরা গেম খেলেছি, আইসক্রিম খেয়েছি, আমরা একটু মারামারি করিনি। জানো আম্মু, বাবার অফিসটা এত বড়, এত এত বড়। টনু দুই হাত প্রসারিত করে দেখায়। অনিন্দ ফেরার পথে চাইনিজ নিয়ে এসেছে, তাই খুলে সাজিয়ে রাখে টেবিলে। কেমন কাটলো তোমার দিন? নিজের কাজ করতে পারলে? খোঁচা দিচ্ছ? আমি শুধু নিজেকে নিয়ে ভাবি, তাই তো? না, আমি সত্যি জানতে চাইলাম তোমার দিন কেমন কাটলো। ভালো না। ওদের ছাড়া এভাবে থাকিনি কখনো। অভ্যাস করো। চলো খেয়ে নিই, তোমার সাথে কথা আছে। মিলি ধুকবুক বুকে খেতে যায়। অনিন্দ ফ্রেশ হয়ে এক ফাঁকে মিলির ফোন দেখে। সাইমের মেসেজ আজ মুছে দেয়নি মিলি। পুরো কনভারসেশন পড়ে না অনিন্দ। এতে মিলিকে অবিশ্বাস করা হয়। সাইমের সাথে মিলির বন্ধুত্বটা নির্মল। অনিন্দ এই বিষয়টা নিয়ে মাথা ঘামে মানে ঠিক করেছে। সম্পর্ক ভেতর থেকে মজবুত করে নেওয়া জরুরি। বাজে খড়কুটো যেন ওখানে বাসা না বাঁধতে পারে। মিলি শুতে এলে অনিন্দ ওর হাতে একটা খাম দিল। মিলি ওটা না দেখে শুয়ে পড়তে নিলে অনিন্দ তাকে ভেতরে দেখতে বলে, কাল দেখব, আজকে ঘুমাই। প্রতিদিন তো আর তুমি সকালে উঠে ওদের নিয়ে বেরোবে না। তুমি খুলে দেখো আগে। খাম খুলে মিলি বিস্ময়ে চিৎকার করে ওঠে। অনেক দিনের স্বপ্ন সাজেক দেখবে মিলি। ওখানের একটা কটেজে 2-3 দিন রাত বুকিং দিয়েছে অনি। আমরা কবে যাচ্ছি? আগামীকাল। এবং আমরা নয়, তুমি যাচ্ছ। এক্ষুনি ব্যাগ গোছাও। একটা উইমেন গ্রুপের সাথে বুকিং দিলাম। একলাও থাকতে হবে না। এবং বাচ্চাদের নিয়ে ভেবো না। আমি পুরো একটা উইক ছুটি নিয়েছি। ঘর সামলানো তোমার মতো হয়তো পারবো না, তবে যা পারি তাই নিয়ে তোমাকে হ্যাপি থাকতে হবে। ফিরে এসে এলোমেলে দেখলে আমার ওপর চটপাট করতে পারবে না। তনু টনু, ওরা একা থাকবে কেমন করে? তোমার কাছে একা থাকে তেমন করে থাকবে। আমি তোমার মতো অ্যাকুরেট করতে পারবো না। ওরা মানিয়ে নেবে। নিজের কিছু কাজ নিজেরা করবে। অনিন্দ মিলির কাঁধ ধরে ওকে নিজের দিকে ঘোরায়। মিলি ঘাবড়ে গেছে। চোখে মুখে আনন্দ ও সংশয়ে দোলাচল জাগে। অনিন্দর দেওয়া উপহার ওর বিশ্বাস হয় না। আবার একে ফেলে পুনরায় সংসারে ডুবে যেতেও মন সায়দে না। ঘুরে আসো মিলি। একদম নিজের মতো করে কয়েকটা দিন কাটিয়ে সব শঙ্কা, মন খারাপ, কষ্ট, হাহাকার পাহাড়ের বুকে জমি রেখে আসো। তুমি ফিরে আসলে সামনের ছুটিতে আমরা সমুদ্র দেখতে যাব। মিলি অনিন্দের বুকে কান পাতে। ওখানে সমুদ্র সফেন ঢেউয়ে ভালোবাসার পদাবলী শোনা যায়। দূরত্ব থেকেও কাছে আসা যায়, আসতে জানতে হয়। বৃত্তাকার পৃথিবী পথ হেঁটে বিশ্বজয় করার চাইতে কঠিন কাজ আপনজনের মন জয় করে নেওয়া। ভালোবাসলে জানলে তাও হয় সহজ সুন্দর। মিলির চোখ জলে চিকচিক করে। সাইম আবারও জানতে চায় ব্ল্যাঙ্ক কনসার্টে মিলি যাবে কিনা। মিলি অনের বুকে মাথা রেখে মেসেজ করে, আগামীর কয়েকটা দিন আমি পাহাড়ে কাটাবো, কোথাও যাওয়া হবে না। তারপর সমুদ্র, বন্ধু, ফিরে আসি, কথা হবে। অনিন্দ আজ সারাদিন ধরে সাদাত হোসেনের কবিতা পড়েছে। ভয়ে ভয়ে মিলির কপল চুমে
চোখ বন্ধ করে তাই পড়ার চেষ্টা চালায়। মিলি শক্ত হাতে অনেকে জড়িয়ে ধরে কবিতা শোনে। ওর মন খারাপেরা কর্পূর হয়ে উড়ে চলেছে পাহাড় চূড়োয়। কালতাকে সাদা মেঘের ভেলায় জড়িয়ে এক ফুৎকারে শূন্যে বনফুলের গন্ধ মেখে ভাসিয়ে দিতে মিলি আসে পাহাড়ের কাছে। শোনো, কাজল চোখের মেয়ে, আমার দিবস কাটে বিবশ হয়ে তোমার চোখে চেয়ে। দহনের দিনে কিছু মেঘ কিনে যদি ভাসে মধ্য দুপুর, তবু মেয়ে জানে তার চোখ মানে কারো বুক পদ্মপুকুর। এই যে মেয়ে কাজল চোখ, তোমার বুকে আমার চেয়ে তীব্র দাবির মিছিল হয়ে তাকাস কেন, আকাশ কেন বুকের ভেতর আকাশ। কাজল চোখের মেয়ে, তুই তাকালে থমকে থাকে আমার বুকের বাপাস। সমাপ্ত।